এই যে মেয়ে, একটু দেখে চলতে পারেন না? এটা কি মাছের বাজার পেয়েছেন নাকি? আপনি কি অন্ধ নাকি? এত বড় করিডোরেও ধাক্কা মারলেন, নাকি ইচ্ছে করে ধাক্কা মেরেছেন? আমার দোষ নাকি? আপনারাই তো দল বেঁধে গল্প করছেন আর এমনভাবে হাঁটছেন যেন এই করিডোরটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি। ধাক্কা তো লাগবেই। আপনি জানেন আমি কে? এই ভার্সিটিতে সবাই আমাকে চেনে। বাহ, আপনার পরিচিতি আপনার কাছেই রাখুন। রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চেনাটাই যথেষ্ট। আর জানার কোনো আগ্রহ নেই। শুধু এটাই বলবো, একটু সাবধানে হাঁটুন, নিজের খেয়াল রাখতে শিখুন। তার হাত শক্ত হয়ে এলো। তখন নিধির বান্ধবী রিয়া বলে, নিধি, বাদ দে তো, ভুলটা কিন্তু আমাদেরই ছিল। না, ওকে আমি ছাড়বো না। এত বড় সাহস! আমাকে চেনে না, দেখিয়ে দেব নিধি চৌধুরী কি জিনিস। আরে তোরা যাই বলিস, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। এই সাদিয়া, তুই চুপ করবি? ছেলেটাকে আগে কখনো ভার্সিটিতে দেখিনি, মনে হয় নতুন ভর্তি হয়েছে। হুম, ঠিক বলেছিস। না হলে নিধির সাথে এইভাবে কথা বলার সাহস পেত না। আরে ছেলেটা তো আর ভুল কিছু বলে নাই, আমরাই তো অন্য দিকে তাকিয়ে হাঁটছিলাম। আর একটা কথাও নয়, আমি এই ছেলেটার ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। এখন ক্লাসে চল। আচ্ছা চল। নিধি ক্লাসে গিয়েও শান্ত হতে পারছিল না। সেই ছেলেটার অথত্যপূর্ণ কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ক্লাসের লেকচারেও তার মন বসছিল না। বারবার শাওনের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। একটা চাপা রাগ আর অপমান বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। নিধি সাধারণত ক্লাসে খুবই মনোযোগী ছাত্রী হিসেবে পরিচিত। শিক্ষকরাও তাকে পছন্দ করতেন, কিন্তু আজ তার অন্য মনস্কতা শিক্ষকের চোখ এড়ালো না। নিধি, তোমার কি শরীর খারাপ লাগছে? না স্যার, তেমন কিছু না, একটু অন্যমনস্ক ছিলাম। মনোযোগ দাও, এই পিকচারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লাস শেষ হওয়ার পর রিয়া আর সাদিয়া নিধির কাছে এলো। কিরে, ক্লাসেও তোর মন নেই? কি হয়েছে বলতো? আর বলিস না, এই ছেলেটার কথা মনে হলেই আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। এত স্পর্ধা! ধুর, বাদ দে তো। হয়তো ছেলেটা সত্যিই খেয়াল করেনি, আর তুইও একটু বেশি রিয়াক্ট করেছিস। বেশি রিয়্যাক্ট করেছি? আমার সাথে এইভাবে কথা বলার সাহস পায় কি করে? তোরা দেখে নিস, আমি এর একটা বিহিত করবই। তুই কি করতে চাস? আবার গিয়ে ঝগড়া করবি নাকি? প্লিজ নিধি, ঝামেলা বাড়াস না। না, ঝগড়া নয়, আমি অন্যভাবে এর জবাব দেব। দেখিস কি হয়। সেদিন নিধি আর কোনো কথা বাড়ালো না, তবে তার চোখে মুখে একটা প্রতিশোধের আগুন জ্বলছিল। সে মনে মনে শাওনকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করতে শুরু করলো। ভার্সিটিতে তার যথেষ্ট প্রভাব ছিল। সিনিয়র জুনিয়র অনেকেই তাকে সমীহ করে চলতো। সে পরিচিতি আর ক্ষমতাকে এসে ব্যবহার করতে চাইল শাওনের বিরুদ্ধে। পরের কয়েকদিন নিধি শাওনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো। রিয়া আর সাদিয়ার কাছে জানতে চাইলো তারা ছেলেটিকে দেখেছে কিনা, কিন্তু কেউই শাওনের কোনো নতুন খবর দিতে পারল না। নিধি বুঝতে পারছিল ছেলেটি সম্ভবত নতুন ভর্তি হয়েছে এবং এখনো তেমনভাবে কারো নজরে আসেনি। একদিন নিধি লাইব্রেরিতে বসে অ্যাসাইনমেন্টের কাজ করছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি পরিচিত মুখের দিকে। লম্বা, হালকা পাতলা গড়ন, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চোখ, সেটা শাওন। নিধির হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এই তো সেই ছেলে। তার সামনেই বসে অন্য একটি বই পড়ছে। নিধি সুযোগের অপেক্ষায় ছিল। সে ধীরে ধীরে শাওনের টেবিলের কাছে গেল। শাওন তার পড়াশোনায় এতটাই মগ্ন ছিল যে নিধির উপস্থিতি টের পেল না। নিধি কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল তার ভেতরে, রাগ, কৌতূহল আর সেই সাথে অন্য কিছু, যা সে ঠিক বুঝে উঠতে পারছিল না। হঠাৎ নিধি ইচ্ছে করেই একটি বই শাওনের টেবিলের উপর ফেলে দিল। ধরাম করে শব্দ হওয়ায় শাওনের মনোযোগ ভাঙল। সে বিরক্ত হয়ে তাকালো। এটা কি? একটু সাবধানে কিছু ধরতে পারেন না? ও সরি, আসলে আমার একটু ভুল হয়ে গেছে। তবে আপনিও তো সেদিন আমার সাথে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলেন, তাই না? শাওন কিছুক্ষণ নিধির দিকে তাকিয়ে রইল। তারপর যেন চিনতে পারল। তার চোখে সামান্য বিরক্তি দেখা গেল। ও, আপনি সেই করিডরের মেয়েটি? দেখুন, আমি সেদিনও বলেছি আমার কোনো ইচ্ছে ছিল না ধাক্কা দেওয়ার। ভিড়ের মধ্যে এমন হতেই পারে। ভিড়? করিডোরটা তো প্রায় ফাঁকা ছিল, আর আপনার কথা বলার ধরনটাও খুব একটা ভদ্র ছিল না। দেখুন, আমি তর্কে যেতে চাই না, আমার কাজ আছে। এই বলে শাওন আবার তার বইয়ের দিকে মনোযোগ দিল। নিধি অবাক হয়ে গেল।
এই ছেলেটা এত সহজে তাকে এড়িয়ে যাচ্ছে, তার পরিস্থিতির এতটুকুও ভয় নেই। নিধির জেদ আরও বেড়ে গেল, সে শাওনকে এত সহজে ছাড়বে না। নিধি একটি চেয়ার টেনে শাওনের টেবিলের সামনে বসলো। আপনার নামটা জানতে পারি? কেন? জানার কি দরকার? এমনি ভার্সিটিতে নতুন মুখ দেখলে একটু কৌতূহল তো জাগেই। আমার নাম শাওন। এবার আপনি যেতে পারেন, আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। শাওন সুন্দর নাম। আপনি কোন বিভাগে পড়েন? সেটা জেনে আপনার কি হবে? আরে বাবা, এত রাগ কেন? আমি তো শুধু কথা বলতে চাইছি। ভার্সিটিতে একা একা লাগে, আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমার অনেক বন্ধু আছে। আপনার সাথে বন্ধুত্ব? যেই মেয়ে করিডোরে সামান্য ধাক্কা লাগাতেই এত রাগ দেখাতে পারে, তার সাথে বন্ধুত্ব করার কোনো আগ্রহ আমার নেই। মানুষ পরিস্থিতির শিকার হয়। সেদিন আমারও খারাপ লাগছিল, তবে আপনি যেভাবে কথা বলছিলেন সেটা মোটেও উচিত হয়নি। যাই হোক, পুরনো কথা বাদ দিন। এখন আপনি জানতো, সত্যিই আমার কাজ আছে। নিধি বুঝলো সহজে এই ছেলের কাছ থেকে কিছু আদায় করা যাবে না, তবে সে হাল ছাড়ার পাত্রী নয়। শাওনের অদত্ত তাকে আরও বেশি করে তার দিকে আকৃষ্ট করছিল। অবশ্য সেটা ঠিক কী ধরনের আকর্ষণ তা নিধি নিজেও বুঝতে পারছিল না, তবে শাওনকে জব্দ করার একটা তীব্র আকাঙ্ক্ষা তার মনে জেগেছিল। নিধি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শাওনের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি হেসে বলল, ঠিক আছে শাওন, আজ না হয় গেলাম, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে। শাওন কোনো উত্তর দিল না, সে আবার তার বইয়ে ডুবে গেল। নিধি লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার মাথায় তখন নতুন এক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। শাওনের অদত্ত ভাঙতে হলে তাকে অন্য পথ ধরতে হবে, আর সেই পথটা কী হবে তা খুব শীঘ্রই সে ঠিক করে নেবে। কি রে নিধি, সত্যি করে বল তো, এতক্ষণ ধরে তুই আর ওই ছেলেটা লাইব্রেরিতে কি ফিস করছিলি? তোকে তো আগে কখনো কোনো ছেলের সাথে এভাবে হাসি মুখে কথা বলতে দেখিনি, বিশেষ করে সেই ছেলেটার সাথে যার সাথে তোর করিডোরে অমন একটা ঝগড়া হলো। আমরা তো ভেবেছিলাম তুই ওকে দেখলেই তেড়ে যাবি। আরে বাবা, তোরা যা ভাবছিস ব্যাপারটা ঠিক তেমন নয়। আসলে আমি 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 তো শাওনের প্রেমে পড়ে গেছি। এই সায়নটা কে? সে যে নতুন ছেলেটা যার সাথে তোর সেদিনকে ধাক্কা লেগেছিল? বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, ওই প্রথম দেখাতেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। আর আজ লাইব্রেরিতে ওর সাথে কথা বলার পরে মনে হলো আমার মনে যা এতদিন ধরে চাপা ছিল সেটাই যেন এতদিনে খুঁজে পেলাম। আল্লাহ, আমি কি সত্যি শুনছি? নিধি চৌধুরী দ্য রাগী গার্ল অফ ভার্সিটি একটা ছেলের প্রেমে পড়েছে? এটা কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? তুই একটা ছেলের প্রেমে পড়লি? এটা তো অবিশ্বাস্য। কেন, আমি কি মানুষ না? আমার কি কারোর ভালো লাগতে পারে না? প্রেম তো কারোর জীবনে হঠাৎ করেই আসতে পারে, তাই না? অবশ্যই পারে, কিন্তু তোর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম না। তুই তো কোনো ছেলেকে পাত্তা দিস না। যারা সাহস করে তোকে প্রপোজ করার চেষ্টা করেছে তাদের কি হাল করেছিস সেটা তো আমরা ভালো করেই জানি। প্রেম করা তো দূরের কথা, তুই তো তাদের ধারে কাছেও ঘেঁষতে দিস না। মনে আছে সেই আকাশ? বেচারা তোকে 1 সপ্তাহ হসপিটালে ছিল। আরে, আমার তো একদমই বিশ্বাসই হচ্ছে না নিধি প্রেম করছে। ওয়াও, যাক, অবশেষে আমাদের নিধির জীবনের বসন্তের ছোঁয়া লেগেছে। এটা সত্যিই খুব ভালো খবর। আচ্ছা, ছেলেটা কোন ইয়ারে পড়ে রে? তুই কি জিজ্ঞেস করেছিলি? ওর নামটা যেন কি বললি তুই? সায়ন। দেখতে তো বেশ হ্যান্ডসাম ছিল, মানছি, কিন্তু ওর সম্পর্কে আর কিছু জানিস? না, আসলে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও তেমন কিছু বলতে চায়নি। কেমন যেন একটু চাপা স্বভাবের মনে হলো, তবে ওর চোখগুলো খুব গভীর আর বুদ্ধিদীপ্ত। আরে, কোনো সমস্যা নেই, আমাদের টিম তো আছে। আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ দুলাভাইয়ের যাবতীয় তথ্য খুঁজে বের করব। ওর ডিপার্টমেন্ট কি, কোথায় থাকে, বন্ধু বান্ধব কার, সব খবর আমরা বের করে ফেলবো। কি বলো রিয়া? এই তোরা থাম তো, আমি এখনো ওর সম্পর্কে কিছুই জানি না, আর তোরা এখনই দুলাভাই বলা শুরু করে দিয়েছিস। একটু তো সময় দে। আরে, এখন না হলেও ভবিষ্যতে তো আমাদের দুলাভাই হবে, তাই না? তাই আমরা আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখি। যখন সব পাকা হয়ে যাবে তখন আর নতুন করে শিখতে হবে না তো। এই কথা শুনে রিয়া আর নিধি দুজনেই হেসে উঠল।
নিধির মুখে হালকা লজ্জার আভা থাকলেও তার চোখে এক নতুন স্বপ্ন আর ভালো লাগার ঝিলিক দেখা যাচ্ছিল। তার আগে আর কঠিন মনের কোথাও যেন ভালোবাসার এক নতুন চারাগাছ অঙ্কুরিত হতে শুরু করেছে। এভাবেই দিনটি শেষ হয়ে যায়। পরের দিন নিধি এবং তার বান্ধবীরা ভার্সিটিতে এসেই শাওনের ব্যাপারে সব তথ্য বের করার জন্য আলোচনা শুরু করে। আজ যে করেই হোক আমাদের দুলাভাই সব খবর বের করতেই হবে। নিধি, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ রে নিধি, আমরা আছি তো, দেখবি ঠিক খুঁজে বের করব ছেলেটা কোন ডিপার্টমেন্টে কোন ক্লাসে পড়ে। কিন্তু যদি খুঁজে না পাই? কাল লাইব্রেরিতে কথা বলার পর থেকে আমার মনটা কেমন অস্থির লাগছে। আরে বাবা, এত চিন্তা করিস না তো, এত বড় ভার্সিটি, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। চল আমরা ভাগ হয়ে খুঁজি। এরপর নিধি ও তার বান্ধবীরা কিছুক্ষণ বিভিন্ন ক্লাসে শাওনকে খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোথাও শাওনকে খুঁজে পায় না। হতাশ হয়ে তারা তাদের ক্লাসে চলে যায়। ক্লাসের ফাঁকে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। ধুর, ছেলেটা যেন কোথায় গায়েব হয়ে গেল। এত খোঁজাখুঁজি করলাম অথচ কোথাও দেখলাম না। আমরাও কেমন যেন লাগছে, নতুন ছেলে তো, হয়তো এখনো সবার সাথে তেমন মিশে উঠতে পারেনি। আমার মনে হয় না আর খুঁজে পাবো ওকে। ক্লাস শেষ হওয়ার পর তারা ক্যান্টিনে যায়। ক্যান্টিনে ঢুকতে যাবে এমন সময় নিধির বান্ধবী সাদিয়া বলে ওঠে, এই দেখ দেখ বান্ধবী, দুলাভাইকে পেয়ে গেছি। কোথায় কোথায়, সত্যি বলছিস? সাদিয়া ক্যান্টিনের এক কোণে বসা শাওনকে দেখায় সে নাস্তা করছে। যে নাস্তা করছে। তখন তারা তিন বান্ধবী শাওনের কাছে গিয়ে তার টেবিলের চেয়ার টেনে বসে। আরে, আপনারা এখানে কি করছেন? আরে সায়ন, তুমি এখানে? আমরা তো তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ, ভাবলাম ক্যান্টিনে হয়তো দেখা হয়ে যেতে পারে। কি খাচ্ছ তুমি? নিধি নীরবে শাওনের দিকে তাকিয়ে থাকে। নিধি কোনো কথা বলছে না, শুধু কথা শুনছে। তুমি সেদিন লাইব্রেরিতে নিধির সাথে একটু রুক্ষভাবে কথা বলেছিলে, তাই না? আসলে নিধি একটু ইমোশনাল তো, তাই হয়তো কষ্ট পেয়েছে। হ্যাঁ, তুমি প্লিজ কিছু মনে করো না। নিধি আসলে খুব ভালো মেয়ে। দেখুন, আমার মনে হয় আপনাদের ভুল হচ্ছে। সামান্য একটা ধাক্কা লাগা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। আর আপনারা আমাকে কেন এত মনোযোগ দিচ্ছেন সেটাও বুঝতে পারছি না। আরে বাবা, এত ফর্মালিটি কেন? আমরা তো এখন থেকে না, মানে আমরা আপনার বন্ধু হতে চাই। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা সবাই বন্ধু হব, তাই না সায়ন? শাওনের সাথে কথোপকথনের মাঝখানে নিধির বান্ধবী তাকে দুলাভাই বলে ডাকে। দুলাভাই, আপনি কিছু খাচ্ছেন না কেন? আমাদের সাথে নিন না কিছু। হ্যাঁ দুলাভাই, বলুন না আপনার কি পছন্দ, আমরা এনে দিচ্ছি। দুলাভাই? আপনারা আমাকে বারবার দুলাভাই বলছেন কেন? এর মানে কি? রিয়া ও সাদিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে এবং কথাটা এড়িয়ে যায়। ও কিছু না, এমনিই বলছিলাম। পুরো কথোপকথনে নিধি শুধু শাওনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। শাওনের ব্যক্তিত্ব আর তার স্পষ্ট কথা বলার ভঙ্গি নিধিকে গভীরভাবে আকৃষ্ট করে। আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই যে শুনুন, কোনো তথ্যই তো আমাদেরকে বললেন না, শুধু এটা তো বলে যান যে আপনি কোন ইয়ারে আর কোন সেকশনে পড়েন। আমি অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ সেকশনে পড়ি। এটা বলেই শাওন সেখান থেকে চলে যাওয়ার পরেই নিধি হতাশ স্বরে বলে ওঠে, হায় রে বান্ধবী, প্রেম করার আগেই যেন ছ্যাঁকা খেলাম। কেন, কি হয়েছে আবার? অমন মুখ শুকনো করে বলছিস কেন? তুই তো শুনলি শাওন কি বলল। ও অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, মানে ও আমার থেকে আরো 1 বছরের ছোট। নিধির বান্ধবীরা তখন তাকে বোঝানোর চেষ্টা করে। রিয়া বলে, ছোট হয়েছে তো কি হয়েছে, ভালোবাসতে তো আর বয়স দিয়ে হয় না, তাই না? মনের মিলটাই তো আসল। কিন্তু সমাজ আর পরিবার যদি পরে আমাদেরকে মেনে না নেয়, সেটা তো আরো কষ্টের হবে। শোন নিধি, সমাজ আর পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না। যদি সত্যি ভালোবাসিস তাহলে সব বাধা পেরোনোর সাহস রাখি। হ্যাঁ নিধি, রিয়া একদম ঠিক কথা বলছে। তোর উচিত তোর ভালোবাসার পথে এগিয়ে যাওয়া। বয়সটা কোনো ব্যাপার না। বান্ধবীদের কথা নিধিকে আরো সাহস যোগায়। সে মনে মনে আরো শক্ত হয়। হ্যাঁ, তোরা ঠিক বলেছিস। আমি যেহেতু শাওনকে পছন্দ করেছি, আমি ওকে নিজের করেই ছাড়বো।
আমি পরিবার এবং সমাজ কারোর কথা ভেবে আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারবো না। তখন নিধির বান্ধবীরা তার কথাই সম্মতি জানায় এবং তাকে সমর্থন করে। নিধি এবং তার বান্ধবীরা ভার্সিটির ক্যান্টিনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন রিয়ার চোখ পড়ে ক্যান্টিনের ভেতরে বসা শাওনের দিকে। ওই দেখ, ওইটাই সায়ন না? নিধির সাথে সাথেই ক্যান্টিনের ভিতরে তাকায়। হ্যাঁ, সত্যিই তো শাওন। নিধি, তোর এখন উচিত সায়নের সাথে গিয়ে কথা বলা। এইটাই সেরা সময়। দেখ, ওখানে তেমন কেউ নেই। সায়ন একা বসে নাস্তা করছে। তুই এখন যা, গিয়ে ওকে মানানোর চেষ্টা কর। আমরা বাহিরে আছি, তোর জন্য অপেক্ষা করব। যা তো। নিধি তার বান্ধবীদের কথাই সম্মতি জানায় এবং ধীরে ধীরে ক্যান্টিনের ভিতরের দিকে এগিয়ে যায়। তার হৃদয় স্পন্দন ক্রমশ বাড়তে থাকে। এই প্রথম সে কোনো ছেলের সাথে এইভাবে কথা বলতে যাচ্ছে, তাও আবার সেই ছেলেকে যার অধত্বে সে প্রথমে বিরক্ত হয়েছিল, আর এখন যার প্রতি তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হয়েছে। নিধি তখন শাওনের টেবিলের কাছে গিয়ে অনুমতি চায়। এখানে বসতে পারি? শাওন নিধির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থামে, তবে কোনো উত্তর না দিয়ে চোখ নামিয়ে আবার তার নাস্তায় মনোযোগ দেয়। নিধি দ্বিধা কাটিয়ে নিজেই একটি চেয়ার টেনে শাওনের পাশে বসে পড়ে। তুমি এত গম্ভীর হয়ে থাকো কেন সব সময়? একটু হাসতে পারো না? হাসি তো মানুষের মুখকে আরো সুন্দর করে তোলে। আমার হাসিতে আপনার কি? আর আমার মুখ সুন্দর না অসুন্দর সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। দেখো, সেদিন করিডোরে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। আসলে আমারও একটু তাড়াহুড়ো ছিল। ভুল তো মানুষেরই হয়, তাই না? তুমি কি আমার বন্ধু হবে? অন্ততপক্ষে একজন সাধারণ পরিচিত তো হতে পারি। বন্ধু? আপনার সাথে বন্ধুত্ব করার তো কোনো কারণই দেখছি না। আমাদের মধ্যে তো কোনো মিল নেই। আপনি আপনি অন্যরকম। অন্যরকম মানে? খারাপ কিছু বলছো? খারাপ বা ভালো সেটা বিচারের ভার আমার নয়। তবে হ্যাঁ, আপনি আত্মবিশ্বাসী এবং কিছুটা কর্তৃত্বপূর্ণ বলে মনে হয়। আমার শান্ত স্বভাবের সাথে আপনার ব্যক্তিত্ব মেলে না। তাই বলে বন্ধুত্ব হবে না? বন্ধুত্ব তো আলাদা মানুষদের মধ্যেই বেশি জমে। একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখা যায়। তুমি কি একটু সুযোগও দেবে না? সুযোগ? কিসের সুযোগ? আমি তো কারোর কাছে কোনো ভুল করিনি যে আমাকে সুযোগ দিতে হবে। আর আমি একা থাকতে পছন্দ করি। একা থাকতে পছন্দ করো বুঝি? কিন্তু একা থাকাটা তো মাঝে মাঝে একঘেয়ে লাগে। বন্ধু থাকলে কথা বলা যায়, মনের ভাবনা শেয়ার করা যায়। তুমি কি কখনো অনুভব করো না যে কারোর সাথে একটু কথা বলা দরকার? অনুভব করি, তবে সবার সাথে সব কিছু বলা যায় না। আর আমি যাদের সাথে মিশি তারা আমার জগৎটা বোঝে। না, আমি বুঝি না। তুমি না জেনে কিভাবে বলছো? হয়তো আমি তোমার ভাবনার থেকেও বেশি বুঝতে পারবো। একটু বিশ্বাস করে দেখো না। বিশ্বাস? এত সহজে কাউকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে আপনার মতো হঠাৎ করে আসা মানুষদের। হঠাৎ করে আসা? ভার্সিটিতে তো আমরা একই সাথে পড়ি। পরিচয়টা হঠাৎ করেই হয়েছে, কিন্তু বন্ধুত্ব তো ধীরে ধীরে গড়ে তোলা। তুমি কি সত্যি এত কঠিন? কঠিন নয়, তবে আমি আমার নিজের মতো থাকতে ভালোবাসি। কারো অযাচিত মনোযোগ আমার পছন্দ নয়। আমি কি তোমার কাছে অযাচিত মনে হচ্ছি? আমার তো মনে হচ্ছে আমরা ভালো বন্ধু হতে পারি। আমার মনে হয় না। শাওন আর কোনো কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় এবং তার নাস্তা ট্রে নিয়ে চলে যায়। নিধি হতাশ হয়ে সেই চেয়ারে বসে থাকে। ঠিক তখনই নিধির বান্ধবীরা তার কাছে এগিয়ে আসে। নিধির বান্ধবী রিয়া তার কাঁধে হাত রাখে। হ্যাঁ, তোরা কখন এলি? হ্যাঁ, দেখলাম তো। তুই পারলি না, তাই না? আমি কষ্ট পাবো কেন? আমরা তোর মনের কথা বুঝি নিধি। তুই আমাদের থেকে কিছু লুকানোর চেষ্টা করিস না। ও কি কখনো আমার হবে না? আরে পাগলি, এত সহজে হাল ছেড়ে দিবি? আমরা তো আছি তোর সাথে, দেখবি সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলেছিস রিয়া। নিধি, তুই এত সহজে ভেঙে পড়লে চলবে না। আমরা তোকে সাহায্য করব। আমরা সবাই মিলে সায়নের মন জয় করব। তোরা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। তোদের ছাড়া আমি কি করতাম জানি না। এখন চল, মন খারাপ করিস না। বরং আমরা বসি, চা খাই আর ভাবি এরপর কি করা যায়। হ্যাঁ, একটা প্ল্যান তো করতেই হবে, তাই না?
দুলাভাইকে এত সহজে হাতছাড়া করা যাবে না। নিধি তার বান্ধবীদের দিকে তাকিয়ে দুর্বল হাসি হাসে। তার মনে কিছুটা হলেও আশার আলো দেখতে পায়। তার বন্ধুরা যখন তার পাশে আসে তখন হয়তো সত্যিই সবকিছু সম্ভব। ক্যান্টিন থেকে হতাশ হয়ে বেরিয়ে আসে নিধি। তার মনটা দমে গিয়েছিল। শাওনের শীতল আর স্পষ্ট প্রত্যাখ্যান যেন একটা বরফের মতো তার বুকের ভেতর জমে গিয়েছিল। এত সহজে হার মানার পাত্রী সে নয়, কিন্তু শাওনের উদাসীন্য তার আত্মবিশ্বাসে সামান্য হলেও চির ধরিয়েছিল। ক্যান্টিনের বাইরে তার দুই বান্ধবী রিয়া আর সাদিয়া উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিল। নিধিকে দেখেই তারা এগিয়ে আসে। কি রে, কি হাল? সায়ন কিছু বলেছে? তোকে কেমন দেখাচ্ছে? আর বলিস না, ও একটু কথা বলতে চাইছে না। ও একদম কথা বলতে চাইছে না, আমার সাথে বন্ধুত্ব করতেও রাজি নয়। মনে হয় যেন আমি কোনো ভুল করেছি। কি বলছিস? এমন তো হওয়ার কথা না। তুই এত চেষ্টা করলি, আরও কিছুই বললো না? বলেছে তো, তবে যা বলেছে তাতে আমার মন আরো খারাপ হয়ে গেছে। ওনাকে একা থাকতে ভালোবাসে, আর আমার মনোযোগ ওর পছন্দ না। মনে হলো যেন আমি জোর করে ওর জীবনে ঢুকতে যাচ্ছি। রিয়া নিধির হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। ধুর পাগলি, তুই একদম ভেঙে পড়িস না। হয়তো ছেলেটা একটু অন্যরকম, সবার মন মতন তো আর একরকম হয় না, তাই না? তুই হাল ছাড়লে চলবে না, আমরা তো আছি তোর সাথে। একদম ঠিক বলেছিস রিয়া। নিধি, তুই এত সহজে দমে গেলে তো হবে না। আমরা তোকে চিনি, তুই যা চাস তা আদায় করে ছাড়িস। একটা ছেলের জন্য তুই এত সহজে ভেঙে পড়বি? এটা তো বিশ্বাসের যোগ্য নয়। না, আমি ভাঙবো না। আমি ওকে পছন্দ করি, এটা সত্য। আর আমি এত সহজে হাল ছাড়ার মেয়েও না। ও যদি একা থাকতে ভালোবাসে তাহলে আমি ওর একাকিত্বের সঙ্গী হব। যদি আমার মনোযোগ ওর পছন্দ না হয় তাহলে আমি ধীরে ধীরে ওর অভ্যাসে পরিণত হব। ও দেখবে নিধি চৌধুরী যা চায় তা সে পায়। এই তো আমার গুড গার্ল, এটাই তো আসল রূপ। চল এবার একটা ভালো প্ল্যান করা যাক। কিভাবে আমরা সায়নের বরফ গোলাতে পারি সেটা নিয়েই ভাবতে হবে। হ্যাঁ, এবার অন্যভাবে চেষ্টা করতে হবে। সরাসরি বন্ধুত্ব করতে চাইলে যদি ও রাজি না হয়, তাহলে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। হয়তো ওর কোনো দুর্বল দিক আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। দুর্বল দিক? শাওনের মধ্যে তো তেমন কিছু চোখে পড়েনি। ও তো বেশ আত্মবিশ্বাসী আর নিজের জগতে থাকে। তবে হ্যাঁ, ওর চোখগুলো খুব গভীর, মনে হয় যেন অনেক কিছু লুকিয়ে রেখেছে ভেতরে। গভীর চোখ মানেই রহস্যময় মন, আর রহস্য ভেদ করতে তো আমরা ওস্তাদ। চল প্রথমে ওর সম্পর্কে আরো কিছু তথ্য জোগাড় করা যাক। কোনো ধরনের বই পড়ে, কোথায় সময় কাটায়, ওর বন্ধু বান্ধব কারা, এইসব জানতে পারলে হয়তো আমরা একটু সূত্র খুঁজে পাবো। হ্যাঁ, রিয়া ঠিক বলেছে। আমরা কাল থেকে লেগে পড়ি। নিধি, তুই একদম চিন্তা করিস না। আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। আর দেখিস, একদিন ওই সায়ন তোর পাশে এসে দাঁড়াবে। আমি বিশ্বাস করি তোদের কথা, আর আমিও নিজের চেষ্টা চালিয়ে যাব। আমার মনে হয় শাওনের বাইরের কঠিন আবরণের ভেতরে একটা অন্য মানুষ লুকিয়ে আছে, আর আমি সেই মানুষটাকে খুঁজে বের করবই। এরপর 3 বান্ধবী মিলে ক্যান্টিনের বাইরে অন্য একটি নিরিবিলি জায়গায় গিয়ে বসে। তারা শাওনের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে। নিধির মনে তখনও কিছুটা দ্বিধা ছিল, কিন্তু তার 2 বান্ধবীর উৎসাহ আর নিজেদের প্রতি তার আত্মবিশ্বাস তাকে নতুন করে সাহস যোগায়। আকাশের উজ্জ্বল সূর্য যেন তাদের ভবিষ্যতের পথ দেখাচ্ছে, আর তারা 3 জনে এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এক নীরব যুদ্ধ, যেখানে ভালোবাসার জয় অনিবার্য। নিধি জানে পথটা কঠিন হবে, কিন্তু তার পাশে 2 সেরা বন্ধু আছে, আর তার হৃদয়ে আছে এক গভীর অনুভূতি যা তাকে এগিয়ে যেতে সাহায্য করবে। শাওনের শীতলতা ভেদ করে তার হৃদয়ে উষ্ণতা পরশ পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে নিধি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়। পরের কয়েকদিন নিধি, রিয়া আর সাদিয়া মিলে শাওনের দুর্বলতা খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তারা গোপনে তার গতিবিধি লক্ষ্য করে, তার বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করে, এমনকি লাইব্রেরিতে সে কোন ধরনের বই পড়ে তাও দেখে। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। শাওন যেন এক রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী, যার কোনো দুর্বল দিক খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিজের মতো থাকে, ক্লাসে মনোযোগ দেয়, আর অবসর সময়ে হয় বই পড়ে, না হয় একা ঘুরে বেড়ায়। তার জীবন যেন কোনো দুর্বলতার ছিদ্রই নেই, যা দিয়ে নিধি তার হৃদয়ে প্রবেশ করতে পারে। একদিন ক্যান্টিনে বসে নিধি আনমনে চা খাচ্ছিল। তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। রিধি আর সাদিয়া তার পাশে এসে বসে। কি রে নিধি, আর কতদিন এভাবে মন খারাপ করে থাকবি?
আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু ছেলেটার যে পাথরের মতো মন, এতটুকুও নরম হচ্ছে না। হ্যাঁ রে, আমরা ওর বন্ধুদের সাথে কথা বললাম, জানতে চাইলাম ওর কোনো পছন্দের জিনিস বা অপছন্দের কিছু আছে কিনা, কিন্তু কেউই তেমন কিছু বলতে পারলো না। মনে হয় যেন ও নিজের একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছে। আমার মনে হয় আমরা ভুল পথে হাঁটছি। এভাবে জোর করে কারো দুর্বলতা খুঁজে বের করে তাকে নিজের দিকে টানা, এটা ঠিক না। আমি আসলে এটা চাইও না। তাহলে তুই কি চাস? তুই না বললি ওকে নিজের করে পেতে চাস? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি চাই শাওন নিজের থেকে আমাকে পছন্দ করুক, আমাকে ভালোবাসুক। জোর করে কখনো ভালোবাসা হয় না, তাই না? আমি চাই ও আমার ভেতরের মানুষটাকে দেখুক, আমার ভালোবাসার গভীরতা অনুভব করুক। এইভাবে ওর দুর্বলতা খুঁজে ওকে বাধ্য করার চেষ্টা করাটা আমার কাছে কেমন যেন অন্যায় মনে হচ্ছে। তার মানে তুই হাল ছেড়ে দিয়েছিস? রাগী গুন্ডা মেয়েটা যে একবার যা ঠান করে তা করেই ছাড়ে, সে আজ একটা ছেলের জন্য এত সহজে ভেঙে পড়ছে, এটা মানা যায় না। না, আমি হাল ছাড়িনি। আমার চাওয়ার ধরনটা পাল্টেছে। আমি এখন চাই শাওন আমাকে বুঝুক, আমার প্রতি আকৃষ্ট হোক স্বাভাবিকভাবে। আমি চাই আমাদের মধ্যে একটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক, কোনো জোর জবরদস্তি নয়। কিন্তু সেটা কিভাবে হবে? ও তো তোর সাথে কথাই বলতে চায় না, তুই কাছে গেলে এড়িয়ে যায়। কিভাবে তুই ওর মন জয় করবি? আমি জানি না, তবে আমি চেষ্টা করব। আমি আমার ব্যবহার পাল্টাবো, ওর পছন্দের জিনিসের প্রতি আগ্রহ দেখাবো, ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করব। হয়তো ধীরে ধীরে ও আমার ভেতরের মানুষটাকে দেখতে পাবে। আর যদি তাতেও কাজ না হয়, তাহলে হয়তো বুঝবো আমাদের দুজনের পথ সত্যিই আলাদা। কিন্তু জোর করে আমি আর কিছু করতে চাই না। ভালোবাসাটা মন থেকে আসতে হয়, চাপিয়ে দেওয়া যায় না। তুই সত্যিই বদলে গেছিস নিধি। আগে হলে তুই হয়তো অন্য কোনো উপায় বের করতি, ওকে জব্দ করার চেষ্টা করতি, কিন্তু এখন তুই ভালোবাসার মর্যাদা দিচ্ছিস। আমার মনে হয় তোর এই পরিবর্তনটাই হয়তো সায়নের মন ছুঁয়ে যাবে। হ্যাঁ নিধি, আমরা তোর পাশে আছি। তুই যেভাবে চাইবি আমরা সেভাবেই তোকে সাহায্য করব। হয়তো তোর এই সৎ উদ্দেশ্যই একদিন সায়নের হৃদয় জয় করবে। নিধি তার দুই বান্ধবীর দিকে তাকিয়ে একটা হালকা হাসি হাসে। তার মনে কিছুটা শান্তি ফিরে আসে। জোর করে কারো মন পাওয়া যায় না, এই সত্যটা সে অবশেষে উপলব্ধি করতে পেরেছে। এখন তার লক্ষ্য শাওনের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করা, ধৈর্য আর আন্তরিকতার জল দিয়ে সেই চারা গাছকে সযত্নে লালন করা। বাকিটা সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন ভার্সিটিতে নিধি আর তার বান্ধবীরা মিলে একটি জুনিয়র ছেলেকে ধরে সামান্য র্যাগিং করছিল আর মজা করছিল। তবে ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় শাওন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সে ছেলেটিকে র্যাগিং করতে দেখে এগিয়ে আসে। এই আপনারা কি করছেন? এটা কোনো ভদ্রতা? ভার্সিটিতে এসেছেন পড়াশোনা করতে, পড়াশোনায় মনোযোগ দিন। আর এসব র্যাগিংয়ের মতো কাজ বাদ দিন। জুনিয়রদের সাথে এমন ব্যবহার করা একদম উচিত না। শাওন এই কথাটি বলে ছেলেটির দিকে তাকিয়ে সহানুভূতি দেখায় এবং তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। নিধি ও তার বান্ধবীরা অবাক হয়ে শাওনের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। দুলাভাই, এটা কি করলো? আমাদের এইভাবে বকা দিল? হ্যাঁ, আর ছেলেটাকেও সাথে করে নিয়ে গেলে। হায় হায়, এটা আমি কি করে ফেললাম? এমনিতেই ও আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, আর এখন যদি এই ঘটনার পরে শাওন আমার সাথে আরো খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি তো এটা ভুলে গিয়েছিলাম যে সায়ন এইসব একদম পছন্দ করে না। হ্যাঁ, আমি ভাবিনি ব্যাপারটা এতটা সিরিয়াস হবে। এখন কি হবে? তারা তিনজনেই চিন্তায় পড়ে যায়। তাদের সামান্য মজা করার উদ্দেশ্য যে এমন একটা অপ্রত্যাশিত পরিণতির দিকে মোড় নেবে তা তারা স্বপ্নেও ভাবেনি। নিধির মনে আশঙ্কা দানা বাঁধতে শুরু করে। শাওনের চোখে তার প্রতি বিরক্তি আরও বাড়ল কিনা সেটাই এখন তার প্রধান চিন্তা। সেদিন নিধি আবার লাইব্রেরিতে শাওনের সাথে কথা বলার সাহস করে। সে ভেবেছিল সরাসরি ক্ষমা চেয়ে হয়তো বরফ গলানো যাবে, কিন্তু যখন নিধি শাওনের কাছে গিয়ে দাঁড়ায়, শাওন তাকে দেখেই মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। নিধি হতভম্ব হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মন খারাপ করে সে তার বান্ধবীদের কাছে ফিরে আসে। অন্যদিন অন্তত কিছুক্ষণ হলেও আমার সাথে কথা বলতো, কিন্তু আজকে তো একদম মুখ ফিরিয়ে চলে গেল। আমার আজকে সকালের কাজটা একদম ভালো হয়নি।
কি হয়েছে রে? সায়ন কি খুব খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার করেনি ঠিক, তবে আমার সাথে কথাই বলতে চাইলো না। আমাকে দেখেই যেন এড়িয়ে গেল। ও মনে হয় সত্যিই আমার উপরে খুব রাগ করেছে। সকালবেলা জুনিয়র ছেলেটার সাথে যা করলাম সেটা ওর একদম পছন্দ হয়নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সায়নের মুখ দেখে মনে হচ্ছিল ও খুব বিরক্ত হচ্ছে। আমরা তো ভেবেছিলাম ও হয়তো ভুলে যাবে, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা ও সিরিয়াসলি নিয়েছে। এখন কি করা যায় বলতো? আমি তো আর ওর কাছে মুখ দেখাতে পারছি না। কিভাবে আমি ওর রাগ কমাবো? আমার তো মনে হচ্ছে আমি ওকে আরো দূরে ঠেলে দিলাম। চিন্তা করিস না দোষ, আমরা একটা উপায় বের করব। সায়ন যতই রাগী হোক না কেন, ওরও তো একটা মন আছে। আমরা এমন কিছু করব যাতে ওর রাগ কমে যায়। হ্যাঁ, আমার মনে হয় তোর সরাসরি ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। নিজের ভুল স্বীকার করলে মানুষ সাধারণত নরম হয়। তুই ওকে বল যে তুই বুঝতে পারছিস তোর কাজটা ঠিক হয়নি এবং ভবিষ্যতেও এমন ভুল আর করবি না। কিন্তু আমার তো সাহস হচ্ছে না। ও যদি আবার মুখ ফিরিয়ে নেয়, আমি সেটা সহ্য করতে পারবো না। আরে বোকা মেয়ে, ভয় পেলে চলবে? তুই না সেই রাগী নিধি যে কারোর কাছে মাথা নত করে না? নিজের ভালোবাসার জন্য একটু সাহস তো দেখা। আমরা তো তোর সাথেই আছি। চল আবার লাইব্রেরিতে যাই। তুই সায়নের কাছে গিয়ে কথা বল, আমরা একটু দূরে দাঁড়িয়ে তোকে সাহস দেব। হ্যাঁ নিধি, এইটাই সঠিক সময়। যা, গিয়ে তোর মনের কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নিধি তার বান্ধবীদের দিকে তাকায়। তাদের চোখে মুখে ভরসা দেখতে পায়। একটা গভীর শ্বাস নিয়ে সে আবার শাওনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনস্থির করে। তার মনে ভয় থাকলেও শাওনের প্রতি তার অনুভূতি তাকে সাহস যোগায়। এবার দেখা যাক নিধির আন্তরিক ক্ষমা শাওনের কঠিন মন গলাতে পারে কিনা। সাহস সঞ্চয় করে নিধি আবার শাওনের কাছে যায়। তার পা যেন মাটিতে মিশে যাচ্ছিল। হৃদয় স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। তবুও সে নিজের ভিতরে দুর্বলতাকে দমন করে এগিয়ে যায়। এই যে শোনো, একটু দাঁড়াও। শাওন প্রথমে ভান করে যেন সে শুনতে পায়নি। তার মনোযোগ বইয়ের পাতায় নিবদ্ধ রাখে। কিন্তু নিধির কণ্ঠস্বর চিনতে পেরে সেই কণ্ঠস্বরের ব্যাকুলতা অনুভব করে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকায়। তার চোখে সামান্য বিরক্তি মেশানো অদাসীন্য। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মনে কোনো অহংকার নেই। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আমার কাছে ক্ষমা? কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক কী কারণে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? ওই যে আজকে সকালে ক্যান্টিনের বাইরে ছেলেটার সাথে যা করেছিলাম তার জন্য। আমার ব্যবহার ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি আমার সামান্য মজা করাটা তোমার খারাপ লেগেছে। আসলে আমি তেমন খারাপ কিছু করতে চাইনি। দয়া করে আমার ভুলটা ক্ষমা করে দাও। আর কখনো এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আপনার অনুশোচনা যদি সত্যি হয় তাহলে ওই ছেলেটার কাছে গিয়ে চান। তাকে সকলের সামনে অপ্রস্তুত করার অধিকার আপনাদের ছিল না। র্যাগিং কোনো মজার বিষয় নয়। আপনারা সিনিয়র, আপনাদের উচিত ছিল তাদের পথ দেখানো, ভয় দেখানো নয়। এই কথাগুলো যেন একটি তীরের মতো নিধির বুকে এসে বিঁধে। শাওন আবার মুখ ফিরিয়ে নেয় এবং তার বইয়ের পাতায় গভীর মনোযোগ দেয়। নিধির মনে যেন এক ঠান্ডা স্রোত বয়ে যায়। এতটুকুও নরম হলো না সে। তার ভেতরের সব সাহস যেন মুহূর্তেই উবে গেল। হতাশায় তার পা দুটো যেন আর চলতে চায় না। চোখের পাতা ভিজে ওঠে। সে ধীরে ধীরে তার বান্ধবীদের কাছে ফিরে আসে। তার মুখ হতাশায় পরিপূর্ণ, চোখে জলের ঝাপসা দৃষ্টি। থুর, কোনো লাভই হলো না তোর কাছে ক্ষমা চেয়ে। ও আবার মুখ ফিরিয়ে চলে গেল। ও আসলেই অনেক রাগ করেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। আগেও আমার সাথে একটু হলেও কথা বলতো, হয়তো বিরক্ত হয়ে হলেও কিছু বলতো, কিন্তু আজকে একটাও কথা বললো না। আমাকে দেখলেই শুধু মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন ওর চোখে বিষ হয়ে গেছি। নিধির চোখ তখন পানিতে ভিজে যায়। তার এতদিনের চেষ্টা, এত আশা যেন ব্যর্থ হতে চলেছে। তার বান্ধবীরা দ্রুত এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয়। রিয়া তার মাথায় হাত বুলিয়ে দেয়, আর সাদিয়া তার হাত ধরে সাহস জোগানোর চেষ্টা করে। রিয়া নিধির মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত হ নিধি, কাঁদিস না, আমরা তো আছি তোর সাথে। হয়তো সায়নও একটু সময় লাগবে, তুই ভেঙে পড়িস না, আমরা আবার চেষ্টা করব। হ্যাঁ রে নিধি, তুই এত সহজে হতাশ হোস না। আমরা তোকে চিনি, তুই যা চাস তা সহজে ছেড়ে দিস না।
আমরা আবার চেষ্টা করব, অন্য কোনো উপায় বের করব। দেখবি সব ঠিক হয়ে যাবে। সায়নের মন নরম হবেই। কিন্তু আমার মনে হচ্ছে না আর কিছু হবে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্যই ও আজ এত বিরক্ত। তুই কষ্ট দিসনি নিধি, তুই একটা ভুল করেছিস। আর মানুষ ভুল করে। সায়নেরও একটু সময় দে, দেখবি ও ঠিক বুঝবে। তোর আন্তরিকতা ও নিশ্চয়ই অনুভব করবে। একদম ঠিক। চল এখন এখান থেকে চল। তুই একটু বিশ্রাম নে, মন খারাপ করিস না। আমরা কালকে আবার নতুন করে ভাববো, একটা নতুন পরিকল্পনা করব। আমরা হাল ছাড়বো না। নিধি তার বান্ধবীদের কাঁধে ভর দিয়ে ক্যান্টিনের বাইরে চলে যায়। তার চোখে মুখে গভীর হতাশা আর চাপা কষ্ট। শাওনের কঠিন হৃদয় কি সত্যি কখনো করবে? এই প্রশ্নটাই এখন তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরের কয়েকদিন নিধি শাওনকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়। সে সুযোগ পেলেই শাওনের সামনে গিয়ে দাঁড়ায়, নরম স্বরে কথা বলার চেষ্টা করে। এমনকি তার পছন্দের বইয়ের লেখকের বিষয়েও দু একটা কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হয়। শাওন হয় তাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে মনোযোগ দেয়, নয়তো দু একটি শুকনো কথা বলে সেখান থেকে সরে যায়। তার চোখে সেই একই শীতল উদাসীন্য খেলা করে, যা নিধির মনে ক্রমশ হতাশার জন্ম দিতে থাকে। একদিন নিধি লাইব্রেরির এক কোণে বসে আনমনে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। তার মন আসলে বইয়ের পাতায় ছিল না, বরং চিন্তায় মগ্ন ছিল। কিভাবে শাওনের বরফ গলাবে সেটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার পাশে কারো উপস্থিতি অনুভব করে সে মুখ তুলে তাকায়। শাওন তার টেবিলের অন্য চেয়ারে বসে একটা বই খুলেছে। নিধির হৃদয় স্পন্দন মুহূর্তের জন্য থমকে যায়। এই সুযোগ। শাওন, শাওন প্রথমে ভান করে যেন শোনেনি, কিন্তু নিধির কণ্ঠস্বর চিনতে পেরে অনিচ্ছা সত্ত্বেও তার দিকে তাকায়। আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম, যদি তোমার আপত্তি না থাকে। আমার এখন কথা বলার সময় নেই। কিন্তু এটা খুব জরুরি ছিল। আমার কাছে আপনার কোনো কথাই জরুরি হতে পারে না। এই স্পষ্ট প্রত্যাখ্যান নিধির বুকে ছুরির মতো লাগে। তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। সে আর কথা বাড়ানোর সাহস পায় না। নীরবে সেখান থেকে উঠে নিজের বান্ধবীদের কাছে চলে যায়। তার মন বেদনায় ভরা। অন্য একদিন নিধি ক্যান্টিনে শাওনের জন্য অপেক্ষা করছিল। সে ভেবেছিল হয়তো খাওয়ার সময় শাওন কিছুটা হলেও নরম হবে। শাওন যখন ট্রে হাতে একটি টেবিলের দিকে যাচ্ছিল, নিধি দ্রুত তার কাছে এগিয়ে যায়। শাওন, একটু দাঁড়াও। কি ব্যাপার বলুন তো, আবারও কি বলতে চান? আমি শুধু জানতে চাইছিলাম তুমি কেমন আছো। আমি ভালো আছি। আপনার আর কিছু জানার নেই তো? নিধি কিছু বলার আগেই শাওন তার টেবিলে গিয়ে বসে এবং খাওয়া শুরু করে। নিধি অপমানে লাল হয়ে সেখান থেকে সরে আসে। তার মনে হয় শাওন যেন তাকে রীতিমতো ঘৃণা করে। প্রতিটি ব্যর্থ চেষ্টায় নিধির মনোবল ভেঙে যেতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, কেন শাওন তার প্রতি এত নির্দয়? কেন সে একটু সুযোগ দিচ্ছে না নিজেকে প্রমাণ করার? তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দেয়, নতুন নতুন উপায়ের কথা বলে, কিন্তু নিধির মনে ক্রমশ সন্দেহ দানা বাঁধতে থাকে। হয়তো সত্যি তাদের দুজনের পথ আলাদা, হয়তো শাওনের হৃদয়ে তার জন্য কোনো স্থান নেই। পরের দিন সকালে নিধি ভার্সিটিতে এসে দেখে শাওন আমতলায় বসে আছে। তখনও ভার্সিটির ক্যাম্পাসে তেমন ভিড় হয়নি। শুনশান নীরবতা বিরাজ করছে। নিধি সুযোগ বুঝে সাবধানে শাওনের দিকে এগিয়ে যায়। শাওন যখনই তাকে দেখতে পেয়ে উঠে চলে যেতে উদ্যত হয়, নিধি দ্রুত তার হাত ধরে ফেলে। রাগী স্বরে শাওনকে আবার আমতলায় বসায়। যদি এখন এখান থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করো তাহলে খুব খারাপ হয়ে যাবে। নিধিকে অপ্রত্যাশিতভাবে রেগে যেতে দেখে শাওন কিছুটা শান্ত হয়ে বসে পড়ে। তার চোখে বিস্ময়। তুমি কেন বোঝো না? তোমার সাথে বন্ধুত্ব করার জন্য আমি কি করছি, কত চেষ্টা করছি আমি। কিন্তু আমি তো আপনার সাথে বন্ধুত্ব করতে চাই না। আমার মনে হয় না আমাদের মধ্যে বন্ধুত্বের মতো কিছু হতে পারে। কিন্তু কেন? এমন কি আছে আমার মধ্যে যে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না? কারণ আপনি আমার সিনিয়র। আমাদের মধ্যে একটা সম্মানজনক দূরত্ব থাকা উচিত। সিনিয়র হলে কি বন্ধুত্ব করা যায় না? এটা কেমন কথা? তুমি যদি চাও আমরা অবশ্যই ভালো বন্ধু হতে পারি। বয়সের পার্থক্য তো কোনো বন্ধুত্বের পথে বাধা নয়। তাছাড়া আপনি যেভাবে চলাফেরা করেন আর যেসব কাজ করেন সেগুলো আমার একদমই পছন্দ না। আপনার রাগী স্বভাব, জুনিয়রদের সাথে আপনার আচরণ, এগুলো আমার ভালো লাগে না। আর যে আমার অপছন্দের কাজ করে তার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করি আপনিই বলুন। এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমি নিজেকে বদলাবো শুধু তোমার বন্ধু হওয়ার জন্য।
প্লিজ আমার সাথে বন্ধুত্ব করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা অপছন্দ করো আমি আর কখনো তা করব না। আপনি কি সত্যি বলছেন যে আমি যা বলবো আপনি তাই করবেন? নিজের স্বভাব এত সহজে পাল্টানো কি সম্ভব? একদম সত্যি বলছি, তুমি যা চাও আমি তাই করব। শুধু একবার সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করছি, তবে মনে রাখবেন আপনি আপনার দেওয়া কথা রাখবেন। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। নিধি তখন উত্তেজনার বশে শাওনকে জড়িয়ে ধরে। যখন সে বুঝতে পারে সে কি করেছে, তখন তৎক্ষণাৎ শাওনকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে সরি বলে। আসলে বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। সমস্যা নেই, বন্ধুদের মধ্যে তো এমন হতেই পারে। আমরা তো বন্ধু, তাহলে আজকে থেকে তুমি আমাকে আর আপনি বলে ডাকতে পারবে না, তুমি করে ডাকবে। আচ্ছা নিধি, তাহলে আমি গেলাম, আমার একটু লাইব্রেরিতে যেতে হবে। আর শোনো, আজকে ভার্সিটি ছুটির পরে ভার্সিটির বাইরের কফি শপে বসে অপেক্ষা করো, আমি আসব। আমাদের বন্ধুত্বটা সেলিব্রেট করা যাক। নিধি আনন্দে আত্মহারা হয়ে সম্মতি জানায়। শাওন যখন সেখান থেকে চলে যায়, তখন নিধির মনে আনন্দের ঢেউ লাগে। তার এতদিনের চেষ্টা অবশেষে সফল হয়েছে। আজ থেকে তাদের নতুন এক সম্পর্কের শুরু, বন্ধুত্বের সম্পর্ক। কফি শপে শাওনের জন্য অপেক্ষা করার চিন্তায় তার মন পুলকিত হতে থাকে। শাওন সেখান থেকে চলে যাওয়ার পর নিধি আমতলার বেঞ্চে বসে খুশিতে মুখ চাপা দিয়ে হাসতে থাকে। তার মন যেন প্রজাপতির মতো উড়ছে। ঠিক সেই সময় তার দুই বান্ধবী রিয়া আর সাদিয়া এসে তার সামনে দাঁড়ায়। আরে তোরা কখন এলি? আমি তো খেয়ালই করিনি। কি ব্যাপার রে, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? আর দেখলাম তো এতক্ষণ ধরে দুলাভাইয়ের সাথে খুব হেসে হেসে কথা বলছিলি। দুলাভাইও আজ তোর সাথে হেসে হেসে কথা বলছিল, কারণটা কি শুনি? হ্যাঁ নিধি, কি এমন ম্যাজিক হলো যে বরফ গলে পানি হয়ে গেল? আমরা তো ভাবতেই পারিনি এত সহজে সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। আরে তেমন কিছু না, আসলে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা এখন বন্ধু। আর আজকে ছুটির পর শাওন নিজে থেকে আমাকে তার সাথে কফি শপে দেখা করতে বলেছে। বন্ধু? সত্যি তোরা দুজন এখন বন্ধু হয়েছিস? এটা তো অবিশ্বাস্য। সেই রাগী সায়ন যে তোর সাথে কথাই বলতে চায় না, সে এখন তোর বন্ধু। তুই সত্যি জাদু জানিস। আর কফি শপে দেখা করার কথা বলেছে, তার মানে তো জল অনেক দূর গড়িয়েছে, তাই না? শুধু বন্ধুই নাকি আরো কিছু? যেভাবে তুই মুখ টিপে টিপে হাসিস, তাতে তো মনে হচ্ছে বন্ধুর থেকেও বেশি কিছু হয়েছে। কি ব্যাপার, প্রেম ট্রেম হয়ে গেল নাকি? আর কফি শপের দাওয়াতটা তো শুধু বন্ধুত্বের জন্যই হতে পারে না। থুর, তোরা যা বলিস, সবে তো বন্ধুত্ব হলো, আর প্রেম টেমের কথা একদম বলবি না। তবে হ্যাঁ, শাওন নিজে থেকেই আজ বিকেলে কফি শপে দেখা করতে বলেছে। ওহো, তাহলে কফি শপের দাওয়াতটা কিসের জন্য? শুধু বন্ধুত্ব সেলিব্রেশন, নাকি অন্য কোনো মিষ্টি উদ্দেশ্য আছে মনে? স্বয়ং দুলা ভাই রেখেছে, বুঝতেই পারছিস ব্যাপারটা কতটা পেশাল। আসলে শাওনই ডেকেছে, বলেছে আজ বিকেলে কফি শপে বসবে। বুঝলাম। বন্ধুর সাথে কফি খাওয়ার অজুহাত আসলে মনের কথা বলার সুযোগ। আমরা সবই বুঝি ম্যাডাম চৌধুরী। স্বয়ং যখন ডেকেছে তখন তো আর না করার উপায় নেই, তাই না? যা তোরা যা খুশি বলিস। তবে হ্যাঁ, আমি খুব খুশি। আমার মনে হচ্ছে যেন একটা বিশাল পাথর বুক থেকে নেমে গেল। আমরাও খুব খুশি হয়েছি রে তোর জন্য। যাক, অবশেষে তোর জীবনে একটু রং লাগলো সব। তবে সাবধানে পা ফেলিস, ছেলেটা কিন্তু বেশ কঠিন মন হয়েছে। আর স্বয়ং যখন ডেকেছে তখন একটু সেজে গুজে যাস কিন্তু। হ্যাঁ, আর তুই তো একটু ইমোশনাল, বেশি বাড়াবাড়ি করিস না যেন। ধীরে ধীরে এগো, তবে কফি শপের সুযোগটা একদম হাতছাড়া করিস না। তোরা চিন্তা করিস না, আমি সব সামলে নেব। আমার মনে হয় শাওনও আসলে ভালো ছেলে। শুধু একটু ভুল বোঝাবুঝি ছিল, এখন সব ঠিক হয়ে যাবে। আর কফি শপে কি হবে সেটা সময় বলে দিবে। নিধির চোখে মুখে আনন্দের ঝিলিক। তার দুই বান্ধবীও তার খুশিতে সামিল হয়। অবশেষে তাদের দীর্ঘ চেষ্টার ফল পাওয়া গেছে। এখন দেখার পালা এই বন্ধুত্ব কতদূর গড়ায় এবং নিধির হৃদয়ের গোপন ইচ্ছে পূরণ হয় কিনা। কফি শপের সেই বিকেল নিধির জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। সে জানে না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে।
তাদের হাসি ঠাট্টার মাঝখানেই ভার্সিটির ঘণ্টা বাজে। ক্লাস শুরু হওয়ার সময় হয়ে যাওয়ায় তিনজনেই তাদের নিজ নিজ ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। চল রে নিধি, আর দেরি করিস না, স্যারের লেট দেখলে খবর আছে। হ্যাঁ, আর তোর তো আজ মনও ভালো, এখন ক্লাসে একটু মন দে। তোরা যা, আমার আর তর সইছে না। কখন ছুটি হবে আর আমি কখন শাওনের সাথে দেখা করতে যাব। পুরো ক্লাসে নিধির মনোযোগ কেবল শাওনের কথায় আটকে থাকে। কখন ছুটির ঘন্টা বাজবে আর কখন সে শাওনের সাথে দেখা করবে, এই চিন্তায় তার মন ব্যাকুল হয়ে থাকে। কোনো ক্লাসেই নিধি ঠিক মতো মনোযোগ দিতে পারে না। শিক্ষকের কথা তার কানে যেন অমৃতের মতো বাজে। শুধু ছুটির ঘন্টা শোনার অপেক্ষায় তার মন উচাটন থাকে। ক্লাসের ফাঁকে তার দুই বান্ধবী তার এই অস্থিরতা লক্ষ্য করে। কি রে নিধি, কি ব্যাপার, এত ছটপট করছিস কেন? ক্লাসে একটু মন দে। আর বলিস না রিয়া, আমার একদম তর সইছে না। কখন ক্লাস শেষ হবে আর আমি কখন শাওনের সাথে দেখা করতে যাব। মনে হচ্ছে সময় যেন আর কাটছেই না। বুঝলাম, প্রেমিকার মন। সবুর করো নিধি, সময় তো আর নিজের গতিতেই চলবে। আর হ্যাঁ, কফি শপে গিয়ে কি কথা বলবি সেটা কি ঠিক করেছিস? ঠিক করিনি এখনো। আসলে আমি বুঝতে পারছি না ও কি বলতে চায়। শুধু দেখা করতে বলেছে। যা বলবে মন খুলে বলবি। আর হ্যাঁ, আমাদের দুলাভাইকেও একটু বাজিয়ে দেখিস কিন্তু। তোরা থাম তো, শুধু দুলাভাই দুলাভাই করিস। এখনো কিছুই বাঁকাবাকি না। আরে বাবা, ভবিষ্যতে তো হবেই, এখন থেকে প্র্যাকটিস করলে ক্ষতি কি? এরপর তিনজনই হেসে ওঠে। নিধির অস্থির মনটা যদিও ক্লাসে বুঝতে চাইছে না, তবুও বান্ধবীদের কথায় সে কিছুটা শান্ত হয়। তার মনের আকাশে এখন শুধু কফি শপের সেই বিশেষ মুহূর্তটির অপেক্ষা। অবশেষে মেয়েদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়। ভার্সিটির ছুটির ঘন্টা বাজতেই নিধি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে, যেন এতক্ষণ দম বন্ধ করে রেখেছিল। তার ঠোঁটের কোণে এক টুকরো লাজুক হাসি ফুটে ওঠে। রিয়া দুষ্টুমি করে নিধির পিঠে হালকা ধাক্কা দিয়ে বলে, এই যা, আর তর সইছে না না? মুখ দেখে তো মনে হচ্ছে এই মুহূর্তে উড়ে গিয়ে কফি শপে বসবি। হ্যাঁ রে নিধি, এত আনচান করছিস কেন? যা যা, দুলাভাই তোর জন্য অপেক্ষা করছে তো। আমাদের আর পাত্তা দিবি নাকি এখন থেকে? থুর, তোরা যা বলিস এমন কিছুই না, জাস্ট ভালো লাগছে আর কি। তারপর তিনজন ভার্সিটি থেকে বেরিয়ে আসে। ভার্সিটির গেটে নিধি তার বান্ধবীদেরকে বিদায় জানাচ্ছিল। তোরা তাহলে এখন যা, সাবধানে যাস, আর কালকে দেখা হবে। আচ্ছা যা। আর হ্যাঁ, কফি শপে গিয়ে কি কি কথা হলো কালকে কিন্তু ডিটেলস বলবি, একদম যেন কিছু লিখোস না। আর আমাদের দুলাভাইয়ের মুড কেমন ছিল সেটাও জানাস। প্রেগনেন্সির রিপোর্ট চাই কিন্তু। আর হ্যাঁ, বেশি নার্ভাস হোস না, তুই শুধু নিধি চৌধুরী, মনে রাখিস। তোরা না একদম ঠিক আছে, কালকে সব বলবো। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। নিধি তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে কফি শপের উদ্দেশ্যে রওনা হয়। তার বুকের ভেতরে এক অজানা উত্তেজনা খেলা করছে। অবশেষে নিধি কফি শপে পৌঁছায়। দরজায় পা রাখতেই তার চোখ পড়ে এক কোণে বসে থাকা শাওনের দিকে। শান্ত অথচ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে। নিধি, এতক্ষণ এলে? আমি ভাবছিলাম হয়তো আসবে না। একটু দেরি হয়ে গেল, সাদিয়া আর রিয়ার সাথে কথা বলছিলাম, তাই একটু লেট হয়েছে, সরি। সমস্যা নেই, বসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ। তারা দুজন মুখোমুখি বসে কিছুক্ষণ নীরবতার পর শাওন প্রথম কথা বলে, নিধি, আজকে কিন্তু তোমাকে শুধু আমাদের বন্ধুত্ব সেলিব্রেট করার জন্য ডাকিনি, এর আরেকটি কারণ আছে। নিধি কিছুটা অবাক হয় এবং কৌতূহল নিয়ে শাওনের দিকে তাকায়। কি কারণ? তেমন কিছু। মনে আছে নিধি, তুমি বলেছিলে আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। কি বলতে চাও বলো, আমার কি করতে হবে? তুমি যা বলবে আমি তোমার সব শর্তে রাজি। আমার তেমন কোনো কঠিন শর্ত নেই। তোমাকে এখন থেকে রোজ বোরকা পরে ভার্সিটিতে আসতে হবে। কোনো ছেলেকে র্যাগিং করা যাবে না, আর ভার্সিটির সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, জাস্ট এতটুকুই। শাওনের শর্ত মেনে নিধি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে আমি কালকে থেকেই ভার্সিটিতে বোরকা পরে আসবো। আর তুমি যা যা বললে তোমার সব শর্ত মেনে নেব। কিন্তু তুমিও আমাকে একটা কথা দাও। কি কথা? তুমি আগের মতো কখনো আমার সাথে ওইরকম ব্যবহার করবে না তো, যখন দেখলে মুখ ফিরিয়ে চলে যেতে? শাওন হাসে। সেই হাসি আগের মতো শীতল নয়, বরং তাতে আন্তরিকতার ছোঁয়া আছে। কখনোই না। বন্ধুরা কি আর এমন করে?
তাদের কথা শেষ হওয়ার মাঝখানে ওয়েটার একটি সুন্দর কেক এনে তাদের টেবিলে রাখে। নিধি অবাক হয়ে কেকের দিকে তাকায়। এটা কিসের জন্য? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমাকে না বলেছিলাম আজকে আমাদের বন্ধুত্ব সেলিব্রেশন করব? এই কেকটা আমাদের নতুন সম্পর্কের প্রতীক। নিধির চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে যায়। শাওনের এই অপ্রত্যাশিত গেস্টও তার হৃদয় ছুঁয়ে যায়। তাদের বন্ধুত্বের যাত্রা কেবল শুরু হলো, আর এই শুরুটা বেশ মিষ্টি এবং প্রতিশ্রুতিময়। তাদের সেলিব্রেশন শেষ হয়। কফি শেষ করে শাওন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। নিধি চলো। চলো, কোথায় যাব? তোমাকে না বললাম কালকে থেকে ভার্সিটিতে বোরকা পরে আসতে হবে? হ্যাঁ বলেছিলে তো। তাহলে তোমার কি বোরকা আছে? না, নেই তো। তাই তো, তোমাকে নিয়ে এখন বোরকা কিনতে যাব। তুমি কি যাবে না? শাওনের অপ্রত্যাশিত প্রস্তাবে নিধির মুখে হাসি ফুটে ওঠে। অবশ্যই যাব, চলো। তারপর তারা একসাথে রওনা হয় শহরের এক বড় শপিং মলের উদ্দেশ্যে। তাদের বন্ধুত্বটা যেন এক নতুন রঙে সেজে উঠেছে, যেখানে একে অপরের প্রতি কেয়ার আর সম্মানের ছোঁয়া স্পষ্ট। বোরকা কেনাটা হয়তো একটা বাহানা, আসলে তারা একে অপরের সাথে আরো কিছুটা সময় কাটাতে চায়, নিজেদের নতুন সম্পর্কের উষ্ণতা অনুভব করতে চায়। নিধির মনে আনন্দের ঢেউ লাগে, আর শাওনের চোখেও এক ধরনের স্নিগ্ধতা দেখা যায়। তাদের পথ চলা কেবল শুরু, আর এই পথ কোথায় গিয়ে শেষ হবে তা হয়তো সময়ই বলে দেবে। তারা দুজন শপিং মলে পৌঁছায়। শাওন নিধিকে বিভিন্ন বোরকার দোকানে নিয়ে যায়। নিধি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও শাওনের আন্তরিক ব্যবহারে ধীরে ধীরে স্বাভাবিক হয়। শাওন আগ্রহ নিয়ে বিভিন্ন ডিজাইন ও রঙের বোরকা দেখাচ্ছিল, নিধিকে তার পছন্দের বোরকা বেছে নিতে সাহায্য করছিল। দেখো তো নিধি, এই কালো বোরকাটা কেমন লাগছে? এমব্রয়ডারির কাজটা বেশ সুন্দর। হ্যাঁ, দেখতে তো ভালোই, কিন্তু কালো রংটা আমার তেমন পছন্দ না। অন্য কোনো হালকা রং দেখলে ভালো লাগতো। ঠিক আছে, চলো ওই দোকানে যাই। ওখানে মনে হয় কিছু হালকা রঙের বোরকা আছে। তারা অন্য একটি দোকানে যায়। সেখানে শাওন একটি হালকা আকাশি রঙের বোরকা বের করে নিধিকে দেখায়। এই রংটা দেখো, তোমার পরলে খুব মানাবে। হ্যাঁ, এটা তো বেশ সুন্দর, আর রংটাও আমার পছন্দের। তাহলে এটাই নাও। আর দেখো, এর সাথে ম্যাচিং করে একটা নেকাবও আছে। নিধি এবং শাওন মিলে তাদের পছন্দসই বোরকা ও নেকাব কেনে। কেনাকাটার সময় তারা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে, হাসে। তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। কেনাকাটা শেষে যখন তারা শপিং মল থেকে বের হয়, তখন সন্ধ্যা নেমে এসেছে। চলো নিধি, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই। হ্যাঁ চলো, ভেতর। শাওন নিধিকে তার বাড়ির দিকে নিয়ে যায়। রাস্তায় তারা দিনের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করে। নিধির মন আজ আনন্দে পরিপূর্ণ। শাওনের সাথে তার সম্পর্কের নতুন সূচনা হয়েছে, আর এই সম্পর্ক তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। নিধির বাড়ির সামনে পৌঁছে শাওন থামে। ভেতরে আসবে না? আমার বান্ধবীরাও আছে, তোমার সাথে আলাপ করিয়ে দেব। আজ থাক নিধি, অন্য একদিন নিশ্চয়ই আসবো। আজ আমার কিছু কাজ আছে। ও ঠিক আছে, তাহলে কাল দেখা হবে ভার্সিটিতে। হ্যাঁ, কাল দেখা হবে। সাবধানে থেকো। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। তারপর শাওন বিদায় নিয়ে নিজের পথে হাঁটা শুরু করে, আর নিধি তার বাড়ির গেটের দিকে এগিয়ে যায়। তাদের প্রথম বন্ধুত্বের দিনের সুন্দর স্মৃতি তাদের দুজনের মনেই গেঁথে থাকে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিধির মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরেছিল। বিছানায় গায়ে লিয়ে দিলেও ঘুম যেন তার চোখের পাতায় আসতে চাইছিল না। বারবার তার মনে ভেসে উঠছিল শাওনের সাথে কাটানো আজকের মুহূর্তগুলো। কফি শপে তাদের প্রথম আন্তরিক কথোপকথন, শাওনের সেই মৃদু হাসি, আর বোরকা কেনার সময় তার আগ্রহ আর সাহায্য করার আন্তরিকতা। সবকিছু যেন এক মিষ্টি স্বপ্নের মতো তার মনের পর্দায় ভেসে বেড়াচ্ছিল। আকাশি রঙের বোরকাটা পাশে রাখা, নিধি আলতো করে সেটা ছুঁয়ে দেখে। এই বোরকাটা শুধু একটি পোশাক নয়, এটা যেন শাওনের সাথে তার বন্ধুত্বের প্রথম ট্যানজিবল নিদর্শন। কাল থেকে সে এটা পরে ভার্সিটিতে যাবে, ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফোটে। শাওনের আপনি থেকে তুমিতে আসাটা নিধির কাছে যেন একটা বিশাল পরিবর্তন। সেই কাঠিন্যের আবরণ ভেদ করে শাওনের ভেতরের বন্ধুসুলভ মানুষটাকে দেখতে পেয়ে তার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। কফি শপে শাওনের শর্তগুলোও নিধি সানন্দে মেনে নিয়েছে। বোরকা পরা, শান্ত থাকা, এগুলো শাওনের অপছন্দ হলেও নিধির আপত্তি নেই, বরং শাওনের খুশির জন্য সে সব কিছু করতে রাজি। শপিং মলে শাওনের সাথে ঘোরাঘুরি করার সময় তাদের মধ্যে যে সহজ আর সাবলীল কথাবার্তা হয়েছিল, তা নিধিকে বারবার রোমাঞ্চিত করছিল। মনে হচ্ছিল তারা যেন কতদিনের পরিচিত বন্ধু। শাওনের কেয়ারিং স্বভাব, তার পছন্দের প্রতি সম্মান,
সবকিছু নিধির মনে এক গভীর চাপ ফেলেছিল। শাওনের বাড়িতে না আসার সিদ্ধান্তের কথা মনে পড়লে প্রথমে একটু খারাপ লাগলেও পরক্ষণে নিধি ভাবে হয়তো সত্যিই তার কাজ ছিল। কাল তো আবার দেখা হবে ভার্সিটিতে। সেই মুহূর্তের অপেক্ষায় তার মন উচাটন হয়ে ওঠে। নিধির মনে হয় তাদের বন্ধুত্বটা যেন ধীরে ধীরে অন্য কোনো দিকে মোড় নিচ্ছে। শাওনের প্রতি তার সেই প্রথম দিনের বিরক্তি আর ঔদ্ধত্যের অনুভূতি এখন কোথায় যেন হারিয়ে গেছে। তার জায়গায় নিয়েছে এক গভীর ভালো লাগা, এক মিষ্টি আকর্ষণ। এই অনুভূতিটা ঠিক কি তা নিধি এখনো পুরোপুরি বুঝতে না পারলেও এর উষ্ণতা সে প্রতি মুহূর্তে অনুভব করতে পারছে। রাতে নীরবতায় নিধি তার বালিশে মুখ গুজে হাসে। আজকের দিনটা তার জীবনের এক নতুন বাঁক। শাওনের বন্ধুত্ব তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে, আর এই আলোয় সে এক নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই স্বপ্ন কত দূর যাবে তা হয়তো সময়ই বলবে, কিন্তু আপাতত নিধির মন শান্তিতে ভরে ওঠে। আর এক মিষ্টি আবেশের মধ্যে তার চোখে ধীরে ধীরে ঘুম নেমে আসে। পরের দিন সকালে নিধি যখন বোরকা পরে ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তার বাবা মা তাদের মেয়ের এই অপ্রত্যাশিত পরিবর্তন দেখে বেশ বিস্মিত হন। যে মেয়েটা আধুনিক পোশাকে স্বাচ্ছন্দ্য ছিল, আজ তার সারা শরীর আবৃত। এই কি নিধি, তুই এটা কি পরেছিস? হ্যাঁ মা, এটা তো বোরকা মনে হচ্ছে। হঠাৎ করে তোর এমন পরিবর্তন, কোনো সমস্যা হয়েছে? আরে না বাবা মা, কোনো সমস্যা হয়নি। আসলে আমার মনে হলো এখন থেকে এটাই পড়ি, ভালো লাগছে আমার। বাবা মা মেয়ের কথায় পুরোপুরি সন্তুষ্ট না হলেও তার ইচ্ছের বিরুদ্ধে কিছু বলেন না। নিধি বোরকা পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে প্রবেশ করার পর নিধির সাথে তার দুই বান্ধবী রিয়া আর সাদিয়ার দেখা হয়। নিধিকে বোরকা পরা অবস্থায় দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। এ নিধি, এ কি নিধি, তুই এটা কি পরেছিস? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে, কালো তো তোকে এমন দেখিনি, হঠাৎ এই পরিবর্তন, কিছু তো বুঝলাম না। আরে বোকা মেয়েরা, এত অবাক হওয়ার কি আছে? আসলে কালকে শাওনের সাথে আমার যা কথা হলো, তারপর মনে হলো এটাই ভালো। সায়ন, ও কি বলছে তোকে? খুলে বল তো। নিধি তখন কালকের কফি শপে শাওনের সাথে তার সমস্ত কথোপকথন তাদের খুলে বলে। শাওনের বোরকা পরার শর্ত এবং তার নিজের সম্মতির কথা শুনে রিয়া আর সাদিয়া প্রথমে কিছুটা অবাক হলেও পরে তারা নিধির ইচ্ছাকে সম্মান জানায়। তার মানে আমাদের দুলাভাইয়ের কথাতেই এই পরিবর্তন? বাহ, প্রেম কি না পারে। কিন্তু নিধি, তুই সত্যি বোরখা পরতে রাজি হয়ে গেলি? তোর তো আগে এসব একদম পছন্দ ছিল না। আসলে শাওন যখন বলল, আমার মনে হলো ওর ভালো লাগাতেই আমার ভালো লাগা। আর তাছাড়া আমার এখন মনে হচ্ছে এটা খারাপ না। উফ, প্রেমিকার মন। যাই হোক, তোকে কিন্তু বোরখাতেও বেশ মানিয়েছে, বুঝলি? হ্যাঁ, একদম অন্যরকম লাগছে তোকে। ঠিক সেই মুহূর্তে নিধি দেখতে পায় শাওন গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। নিধি দ্রুত তার দিকে এগিয়ে যায়। নিধিকে এভাবে অর্থাৎ বোরকা পরা অবস্থায় দেখে শাওনের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে ওঠে। আমাকে কেমন দেখাচ্ছে? নিধির প্রশ্নের উত্তরে শাওনের চোখ তার দিকে মুগ্ধতায় ভরে ওঠে। তোমাকে অসাধারণ দেখাচ্ছে নিধি। বিশ্বাস করো, এই পোশাকে তোমার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। আমার খুব ভালো লাগছে। শাওনের প্রশংসায় নিধির মুখ লজ্জায় লাল হয়ে যায়। তার মনে হয় শাওনের কাছে তার এই পরিবর্তন সত্যিই মূল্যবান হয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নিধি নিয়মিত বোরকা পরে ভার্সিটিতে আসে এবং ধীরে ধীরে তার মধ্যে এক শান্ত ও ভদ্র স্বভাবের পরিবর্তন দেখা যায়। শাওনের সাথে তার বন্ধুত্ব আরও গভীর হয়। তারা একসাথে ক্লাসে বসে, ক্যান্টিনে সময় কাটায় এবং লাইব্রেরিতে পড়াশোনা করে। শাওন ও নিধির প্রতি আগের সেই শীতলতা দেখায় না, বরং তার চোখে এক ধরনের মুগ্ধতা প্রায়ই ধরা পড়ে। একদিন ক্লাসের ফাঁকে নিধি তার দুই বান্ধবী রিয়া আর সাদিয়ার সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। তার মনে একটা অস্থিরতা কাজ করছিল। বন্ধুত্বের সম্পর্কটা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। শাওনের প্রতি তার অনুভূতি আরও গভীর। তোরা শোন, আমি একটা কথা ভাবছি। কি ব্যাপার নিধি, তোর মুখটা এমন শুকনো কেন? আবার কিছু হয়েছে? হ্যাঁ রে, সব ঠিক তো? আসলে আমি আর শাওনের সাথে শুধু বন্ধু হিসেবে থাকতে পারছি না। আমার মনে হয় ওর প্রতি আমার অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। মানে, তুই কি সায়নকে ভালোবাসিস? হ্যাঁ, আমার মনে হয় তাই। প্রথম দিকে ওর ঔদ্ধত্যে বিরক্ত হলেও ধীরে ধীরে ওর সরলতা, ওর স্পষ্ট কথা বলার ভঙ্গি আর আমার জন্য ওর কেয়ারিং নেচার আমার মন জয় করে নিয়েছে। ওয়াও, ফাইনালি! তাহলে আর দেরি করছিস কেন? প্রপোজ করে দে। প্রপোজ? কিন্তু যদি ও রাজি না হয়, আমাদের বন্ধুত্বটাও তো ভেঙে যাবে। আরে বোকা মেয়ে,
তুই কি দেখিসনি সায়নের চোখে তোর জন্য অন্যরকম একটা টান আছে? যেভাবে ও তোর সাথে কথা বলে, যেভাবে তোর খেয়াল রাখে, সেটা তো শুধু বন্ধুত্বের মতো নয়। আমার তো মনে হয় ও তোকে পছন্দ করে। একদম ঠিক বলেছিস রিয়া। আর তুই যদি তোর মনের কথা ওনাকে না জানাস তাহলে তোর সারা জীবন একটা আফসোস থেকে যাবে। আমার মনে হয় তোর প্রপোজ করা উচিত। কিন্তু কিভাবে প্রপোজ করব? আমার তো এসবের কোনো অভিজ্ঞতা নেই। চিন্তা করিস না, আমরা আছি তো। আমরা তোকে একটা দারুণ প্রপোজাল প্ল্যান করে দেবো। তুই শুধু আমাদের কথা মতো কাজ করবি। হ্যাঁ, একটা রোমান্টিক সারপ্রাইজ দেব আমরা সায়নকে। ও তো একদম ফিদা হয়ে যাবে। কি বলিস নিধি, রাজি? তোরা যখন আছিস আমার সাথে তখন ভয় কিসের? ঠিক আছে, তাহলে তোরাই আমার প্রপোজালের প্ল্যান করে দে। নিধি তার বান্ধবীর দিকে তাকিয়ে আশার আলো দেখতে পায়। তার মনে সাহস ফিরে আসে। শাওনের প্রতি তার ভালোবাসার কথা জানানোর জন্য সে এখন প্রস্তুত। তার বান্ধবীরা যখন তার পাশে আছে তখন সবকিছু সম্ভব বলে মনে হয়। এখন দেখার পালা তাদের তৈরি করা প্রপোজাল প্ল্যান শাওনের হৃদয় ছুঁতে পারে কিনা। সেদিন রাতে নিধির চোখে ঘুম আসতে চায় না। তার মনের আনাচে কানাচে শুধু শাওনের মুখ আর তাদের আগামীকালের ঘুরতে যাওয়ার পরিকল্পনা। প্রথমে একটু দ্বিধা লাগলেও শাওনের আন্তরিক আগ্রহে সে রাজি হয়েছে। এই প্রথম তারা বন্ধুত্বের বাইরে কোথাও একা সময় কাটাবে। এই ভাবনাতেই তার শরীরে এক মিষ্টি শিহরণ বয়ে যাচ্ছে। কখন সকাল হবে, কখন সে শাওনের সাথে দেখা করবে, এই উত্তেজনায় তার রাত কাটে বিনিদ্র। পরের দিন সকালে নিধি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখছিল তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে শাওনের নাম দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায়। হ্যালো নিধি, রেডি তো? আজকে আমরা কোথায় দেখা করছি মনে আছে? হ্যাঁ শাওন, মনে আছে। রূপসাগর পার্ক। তুমি কখন আসবে? আমি তো প্রায় পৌঁছে গেছি। তুমি কখন বের হচ্ছ? আমিও আর কিছুক্ষণের মধ্যেই বের হব। তাহলে গেটে দেখা হচ্ছে। হ্যাঁ, গেটে অপেক্ষা করব। তারা দুজনে কল কেটে দেয়। নিধির মনে একটা উত্তেজনা। আজ যেন সবকিছু একটু অন্যরকম। কিছুক্ষণের মধ্যেই নিধি রূপসাগর পার্কের গেটে এসে পৌঁছায়। গেটের বাইরে দাঁড়িয়ে শাওন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। নিধির পরনে সাধারণ পোশাক, তবে তার চোখে মুখে আছে এক অন্যরকম উজ্জ্বলতা। শাওনের মুগ্ধ দৃষ্টি দেখে নিধির ঘোর ভাঙে। কি ব্যাপার, এভাবে কি দেখছো? আজকে তোমাকে অন্য দিনের চেয়েও অনেক সুন্দর লাগছে। শাওনের অকপট প্রশংসায় নিধির গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। ধন্যবাদ, চলো ভেতরে যাই। হ্যাঁ চলো। তারা দুজন একসাথে রূপসাগর পার্কের সবুজ চত্বরে প্রবেশ করে। চারপাশের মনোরম প্রকৃতি আর তাদের নীরব সান্নিধ্য এক নতুন রূপ সম্পর্কের ইঙ্গিত দেয়। নিধির মনে ক্ষীণ আশা জাগে, হয়তো আজকের দিনটি তাদের বন্ধুত্বের সীমানা পেরিয়ে অন্য কোনো নতুন দিগন্তে পাড়ি দেবে। পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পর নিধি শাওনকে নিয়ে ধীরে ধীরে পার্কের এক নির্জন কোণে যায়, যেখানে সবুজ ঘাসের গালিচা আর রঙিন ফুলের বাগান এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। এদিকে কেন আসলে নিধি? এখানে তো তেমন কেউ নেই। নিধি শাওনের দিকে গভীর মমতায় তাকায়। তার চোখে আজ আর সেই রাগী বা জেদি ভাব নেই। সেখানে শুধুই ভালোবাসা আর প্রত্যাশার আলো ঝলমল করছে। ধীরে ধীরে কিছুটা নার্ভাস ভঙ্গিতে নিধি হাঁটু গেড়ে বসে। শাওন তার অপ্রত্যাশিত কাণ্ড দেখে অবাক হয়। শাওন, তুমি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছো। প্রথম যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন ভাবিনি আমাদের সম্পর্কটা এত দূর গড়াবে। তোমার স্পষ্ট কথা, তোমার সরলতা আর আমার প্রতি তোমার যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো, সবকিছু আমার মন ছুঁয়ে গেছে। শুধু বন্ধু হিসেবে নয়, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার হবে? শাওন নিধির প্রস্তাবনায় প্রথমে কিছুটা হতবাক হয়ে যায়। তার চোখে বিস্ময় আর আনন্দের মিশ্রণ দেখা যায়। সে কখনো ভাবেনি নিধি, সেই রাগী গুন্ডি মেয়েটি, এভাবে তার কাছে ভালোবাসার প্রস্তাব দেবে। কিছুক্ষণ নীরব থেকে শাওন ধীরে ধীরে নিধির দিকে এগিয়ে আসে এবং তাকে আলতো করে ধরে তোলে। নিধি, তুমি জানো না তোমার এই প্রস্তাব আমার কাছে কতটা অপ্রত্যাশিত আর আনন্দের। আমিও তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখিনি কখনো। তোমার ভেতরের সেই সরল সুন্দর মনটা কবে যে আমার হৃদয় জয় করে নিয়েছে তা আমি নিজেও জানি না। হ্যাঁ নিধি, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি তোমার হতে চাই। শাওনের স্বীকৃতিতে নিধির চোখ অশ্রু সজল হয়ে ওঠে। সে দ্রুত শাওনের হাত ধরে উঠে দাঁড়ায় এবং আবেগে আপ্লুত হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। শাওনও গভীর ভালোবাসায় নিধিকে বুকে টেনে নেয়। চারপাশের মনোরম প্রকৃতি যেন তাদের ভালোবাসার এই পবিত্র মুহূর্তে সাক্ষী থাকে। তাদের আলিঙ্গনে মিশে থাকে দীর্ঘ প্রতীক্ষা।
নীরব ভালোবাসা আর এক নতুন সম্পর্কের উষ্ণতা। পার্কের নীরবতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায়, যা তাদের গভীর ভালোবাসার জানান দেয়। এই রোমান্টিক মুহূর্ত যেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। তাদের আলিঙ্গন ভাঙে এক স্নিগ্ধ বাতাসে, যা পার্কের ফুলের সুবাস বয়ে আনছিল। নিধি আলতো করে শাওনের মুখের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা আর অফুরন্ত ভালোবাসা। শাওনও গভীর মায়ায় নিধির ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে। কাঁদছো কেন? এটা তো খুশির মুহূর্ত। হ্যাঁ, খুশির কান্না। আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যিই আমার হয়েছো। আমিও বিশ্বাস করতে পারছি না এত সহজে আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নটা সত্যি হয়ে গেল। তারা একে অপরের হাত ধরে পার্কের সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়ায়। নীরবতা ভেঙে মাঝে মাঝে শুধু পাখির কলতান আর তাদের মৃদু ফিসফিসানি শোনা যায়। তাদের চোখে মুখে এক নতুন আভা, হৃদয়ে এক নতুন স্পন্দন। এক জায়গায় তারা একটি পুরনো গাছের নিচে বসে। শাওন নিধির হাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। নিধি আলতো করে শাওনের কাঁধে মাথা রাখে। আমার মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় নিধি, এটা সত্যি। শাওন নিধির চুলে হাত বুলিয়ে দেয়। তারা কিছুক্ষণ নীরব থাকে, একে অপরের উষ্ণতা অনুভব করে। শাওন ধীরে ধীরে নিধির মুখটি তার দিকে ফেরায়। তাদের চোখাচোখি হয়, আর সেই দৃষ্টিতে মিশে থাকে গভীর ভালোবাসা আর অসীম প্রতিশ্রুতি। আমাদের ভালোবাসা সত্যি। তুমি জানো, প্রথম যেদিন তোমাকে বোরকা পরে ভার্সিটিতে আসতে দেখেছিলাম, সেদিন আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম। মনে হয়েছিল আমার দেখা সেই রাগী মেয়েটার ভেতরের সুন্দর মানুষটা যেন আজ বাইরে এসেছে। আর আমার মনে হচ্ছিল তোমার সব শর্ত মেনে নিয়ে আমি হয়তো ভুল করিনি। তুমি কখনো ভুল করনি নিধি। তোমার এই পরিবর্তন আমার মন জয় করে নিয়েছে আরো বেশি করে। শাওন নিধির হাত আরো শক্ত করে ধরে। তারা একে অপরের দিকে ঝুঁকে আসে, তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে এক গভীর ভালোবাসার স্পর্শে। চারপাশের প্রকৃতি যেন তাদের এই প্রথম প্রেমের স্পর্শকে আরো মধুময় করে তোলে। সময় যেন থমকে দাঁড়ায়, শুধু তাদের ভালোবাসার উষ্ণ শ্বাস আর হৃদস্পন্দনের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তারা একে অপরের থেকে সরে আসে, দুজনের মুখেই লাজুক হাসি। চলো এবার বাড়ি ফেরা যাক, অনেক দেরি হয়ে গেছে। চলো, কিন্তু কাল থেকে আমাদের সম্পর্কের নতুন নাম হবে, তাই না? শুধু বন্ধু নয়। হ্যাঁ, শুধু বন্ধু নয়, তার থেকেও অনেক বেশি কিছু। তারা হাত ধরে পার্ক থেকে বেরিয়ে আসে। তাদের মনে আছে এক নতুন জগৎ, যেখানে শুধু ভালোবাসা আর স্বপ্ন বোনা। তাদের প্রেম জীবনের এই রোমান্টিক মুহূর্তগুলো তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। একদিন গভীর রাতে শাওনের ফোন নিধির নীরব ঘুম ভেঙে দেয়। হ্যালো জান, কি করো? এই তো জান, এখন ঘুমাবো। তুমি কি করো? এত রাতে ফোন করেছো? আমিও ঘুমাবো ভাবছি, কিন্তু কিন্তু কি, কোনো সমস্যা হয়েছে? অনেক ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, তোমাকে আদর করতে। তোমাকে খুব মিস করছি নিধি। তাহলে আর দেরি কেন? আমাকে বিয়ে করে নাও, তখন তোমার ইচ্ছের পূর্ণতা পাবে, সব সময় আমার পাশে থাকতে পারবে। কিন্তু তোমার বাবা মা কি রাজি হবেন? তারা তো তোমাকে অনেক ভালোবাসেন। আমার মনে হয় না তারা এত তাড়াতাড়ি তোমাকে আমার হাতে তুলে দেবেন। আমি বললে আর তাদের যদি তোমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই রাজি হবেন। তুমি ভেবো না, আমার বিশ্বাস আছে তাদের উপর। সত্যি বলছো তুমি? তোমার মনে কোনো দ্বিধা নেই তো? একদম না, আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই আমরা খুব তাড়াতাড়ি একসাথে জীবন শুরু করি। তাহলে রেডি থেকো, কালকে আমি আর আমার পরিবার তোমার বাড়িতে আসবো তোমার বাবা মায়ের সাথে কথা বলতে। সত্যি বলছো তুমি? এই তো আমার সোনা বর, আমি কালকের জন্য অপেক্ষা করব। হ্যাঁ রে আমার পাগলি, রেডি থেকো, এখন ঘুমিয়ে পড়ো, কাল অনেক কথা হবে। ঠিক আছে জান, শুভরাত্রি, ভালোবাসি। শুভরাত্রি। আমার ভালোবাসা আমিও ভালোবাসি। ফোন কাটার পর নিধির চোখে ঘুম আর আসে না, তার মন আনন্দে ভরে ওঠে। এত তাড়াতাড়ি তাদের ভালোবাসার পরিণতি পাবে তা সে স্বপ্নেও ভাবেনি। কালকের দিনটির জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। শাওনের পরিবারকে তার বাবা মায়ের সাথে পরিচয় করানোর ভাবনাতেই তার মুখ লজ্জায় রাঙা হয়ে যায়। তার মনে একটাই আশা, শাওনকে যেন তার বাবা মা পছন্দ করেন এবং তাদের ভালোবাসার পথে আর কোনো বাধা না থাকে। পরের দিন সকালে শাওন তার বাবা মায়ের কাছে গিয়ে নিধির সাথে তার গভীর ভালোবাসার কথা খুলে বলে। সে নিধির ব্যক্তিত্ব, তার ভেতরের সরলতা এবং তাদের দুজনের ভবিষ্যতের স্বপ্নের কথা জানায়।
শাওনের বাবা মা তাদের ছেলের মুখে এত গভীর আবেগ দেখে মুগ্ধ হন। তারা শাওনের পছন্দকে সম্মান জানান এবং সানন্দে তাদের সম্মতি দেন। তাদের একটাই চাওয়া, তাদের ছেলে যেন সুখী হয়। বাবা, আমরা তোমার পছন্দকে সম্মান করি। যদি তুমি মেয়েটিকে ভালোবেসে থাকো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কালই নিধিদের বাড়িতে যাব। হ্যাঁ বাবা, আমরাও মেয়েটিকে দেখতে চাই। যদি সে আমাদের পরিবারের যোগ্য হয় তাহলে আমাদের কোনো দ্বিমত থাকবে না। ধন্যবাদ বাবা মা, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট। শাওন তার বাবা মায়ের সম্মতিতে যার পরনাই খুশি হয়। এরপর তারা সবাই মিলে নিধিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিধি তাদের আসার খবর আগেই তার বাবা মাকে জানিয়েছিল। প্রথমে কিছুটা অবাক হলেও মেয়ের মুখে শাওনের প্রতি গভীর ভালোবাসা দেখে তারাও শাওনের পরিবারের জন্য অপেক্ষা করতে থাকেন। যখন শাওন তার বাবা মাকে নিয়ে নিধিদের বাড়িতে এসে পৌঁছায় তখন নিধির বাবা এগিয়ে এসে তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। আসুন আসুন, আপনারা কষ্ট করে এসেছেন, বসুন। ধন্যবাদ ভাই সাহেব। আপনার মেয়ের মুখে শাওনের কথা শুনে আমরা আর দেরি করতে পারলাম না। আসলে ছেলে আমাদের নিধির ব্যাপারে খুবই সিরিয়াস। হ্যাঁ, নিধিও আমাদের শাওনের কথা অনেক বলেছে। আমরাও আজ আপনাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। এরপর তারা সকলে বসেন এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলে। শাওনের বাবা মা নিধির বাবা মাকে তাদের পরিবারের কথা, শাওনের পড়াশোনা ও ভবিষ্যতের লক্ষ্যের কথা জানান। নিধির বাবা মাও তাদের পরিবারের ঐতিহ্য এবং নিধির স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা বলেন। রিধিমা, তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। তোমার চোখে একটা সরলতা আর আন্তরিকতা আছে, যা আজকালকার মেয়েদের মধ্যে খুব কম দেখা যায়। ধন্যবাদ ভাবি সাহেব। শাওনও খুব মিষ্টি ছেলে। ওর ভদ্র ব্যবহার আর মিষ্টি কথা আমাদের মন জয় করে নিয়েছে। আসলে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এটাই বড় কথা। আমরা তো শুধু তাদের সুখ চাই। একদম ঠিক বলেছেন ভাই সাহেব, আমাদেরও এই চাওয়া। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওদের বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা করতে পারি। আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যখন ভালো মনে এসেছেন তখন শুভ কাজটা সেরে ফেলাই ভালো। এরপর দুই পরিবার একসাথে বসে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করেন। সকলের সম্মতি এবং খুশির মধ্যে দিয়ে তাদের শুভ পরিণয়ের প্রস্তুতি শুরু হয়। নিধি ও শাওনের চোখে মুখে আনন্দের ঝিলিক। তাদের ভালোবাসার স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। সেদিনের সমস্ত উত্তেজনা আর আনন্দ শেষে রাতে নিধি তার ঘরে একা। কিছুক্ষণ আগেই শাওন ফোন করেছিল। তাদের দুজনের মনেই আজ এক নতুন অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা। হ্যালো। হ্যালো আমার হবু বউ, আজ সারাদিন যা ঘটলো বিশ্বাস হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। আমারও তাই মনে হচ্ছে জান। বাবা মা যে এত সহজে রাজি হবেন আমি ভাবিনি। আর তোমার বাবা মাও কত ভালো। আসলে তোমার মধ্যে এমন কিছু আছে যা সবাইকেই মুগ্ধ করে নিধি। আমার বাবা মা তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন। আর আমার তো তুমি সেই প্রথম দিন থেকে অন্যরকম লাগতে। তুমিও আমার কাছে খুব স্পেশাল শাওন। তোমার শান্ত স্বভাব, তোমার কেয়ারিং নেচার সব কিছু আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাবতেই কেমন লাগছে। আর কিছুদিন পরেই আমরা দুজন এক হব। হ্যাঁ নিধি, সেই দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাকে আমার পাশে আমার জীবনে পাওয়ার জন্য আর তর সইছে না। আমারও একই অবস্থা শাওন। মনে হচ্ছে সময় যেন আর কাটছেই না। শুধু তোমার হাত ধরে নতুন একটা জীবন শুরু করার অপেক্ষা। কালকে ভার্সিটিতে আসবে তো? অবশ্যই আসবো। তোমাকে না দেখলে আমার দিনটাই যেন খারাপ লাগে। আমার একই অবস্থা আমার জান। তোমাকে দেখার জন্য মনটা ছটফট করে। কালকে দেখা হলে আমাদের বিয়ের প্ল্যান নিয়ে আরও কিছু কথা বলবো। হ্যাঁ অবশ্যই, আমারও অনেক কিছুই বলার আছে। আচ্ছা আমার শোনাবো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, কালকে আবার কথা হবে। ঠিক আছে আমার ভালোবাসার মানুষ, শুভরাত্রি। ভালোবাসি। শুভরাত্রি আমার জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফোন কাটার পর নিধির চোখে এক স্বপ্নীল আবেশ। ফোন কাটার পর নিধির চোখে এক স্বপ্নীল আবেশ। তার মনে ভবিষ্যতে রঙিন ছবি আঁকা। শাওনের সাথে তার নতুন জীবন শুরু করার ভাবনাতেই তার ঠোঁটে এক মিষ্টি হাসি লেগে থাকে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় দুই বাড়িতেই। কেনাকাটা, আত্মীয় স্বজনের আনাগোনা, হলুদ আর মেহেদির প্রস্তুতি, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। এই ব্যস্ততার মাঝেও নিধি আর শাওন একে অপরের সাথে কথা বলার জন্য সময় বের করে নিত। একদিন রাতে শাওনের ফোন আসে নিধির কাছে। হ্যালো আমার ব্যস্ততম হবু স্ত্রী, কী খবর?
বিয়ের শপিং কেমন চলছে? আর বলো না, এত কাজ, এই শাড়িটা পছন্দ হচ্ছে তো ওটা না, আবার ওটা ভালো লাগছে তো মায়ের পছন্দ হচ্ছে না, একেবারে তুলকালাম কাণ্ড। তোমার কি খবর, পাঞ্জাবি ফাইনাল করেছো? আমার তো বাবা মার বন্ধুরা মিলে সব ঠিক করে দিয়েছে, আমি শুধু গিয়ে একবার দেখে এসেছি। আসলে আমার তো তর্স হচ্ছে না কবে এই সব ঝামেলা শেষ হবে আর আমাকে আর তোমাকে আমি আমার পাশে পাবো। আমারও একই অবস্থা শাওন, মাঝে মাঝে মনে হয় এই ব্যস্ততা কবে শেষ হবে আর আমরা দুজন শান্তিতে একটু সময় কাটাতে পারবো। খুব শীঘ্রই সেই দিন আসছে আমার জান, আর কয়েকটা দিন মাত্র, তারপর তো সারা জীবন একসাথে। হ্যাঁ, সেই ভাবনাই তো সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আচ্ছা, হলুদের জন্য তুমি কি রঙের পাঞ্জাবি পরছো? আমার কিন্তু হলুদ শাড়ি। আমারটাও হলুদ, তাহলে তো দারুণ ম্যাচিং হবে, তাই না? উফ, ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে। আমাদের হলুদ সন্ধ্যাটা কত সুন্দর হবে, তাই না? শুধু হলুদ সন্ধ্যা কেন, আমাদের পুরো জীবনটাই সুন্দর হবে নিধি, তুমি শুধু আমার পাশে থেকো। আমি তো সবসময় তোমার পাশেই থাকতে চাই শাওন, তুমি জানো তো সেটা। জানি আমার পাগলি। আচ্ছা এখন রাখি, মা ডাকছে, কালকে আবার কথা হবে, নিজের খেয়াল রেখো। তুমিও খেয়াল রেখো। আমার ভালোবাসা, শুভরাত্রি। শুভরাত্রি আমার হবু বউ, ভালোবাসি। বিয়ের এই ব্যস্ততার মাঝেও তাদের প্রতিটির কথা ভালোবাসায় পরিপূর্ণ থাকে। তারা একে অপরের সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিয়ের প্রতিটি প্রস্তুতি যেন তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তাদের কথোপকথন তাদের আসন্ন জীবনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়। অবশেষে সেই দিনটি এসে উপস্থিত হলো, নিধির আর শাওনের আকদের দিন, অর্থাৎ বিয়ের দিন। ঝলমলে আলোয় সেজে উঠেছে চারপাশ, আত্মীয় স্বজনের কলরবে মুখরিত প্রাঙ্গণ। কনের সাজে নিধি অপরূপা, লজ্জায় রাঙা মুখ তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বরের বেশে শাওনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটির দিকে। আকদের মজলিসে মুখোমুখি বসে নিধি আর শাওন। শ্রদ্ধেয় মুরব্বী যখন তাদের এজাব কবুল পাঠ করান, তখন দুজনের কণ্ঠেই সামান্য কম্পন, তবে ভালোবাসা দৃঢ়তা স্পষ্ট। কবুল বলার পর চারদিকে আনন্দের ঢেউ লাগে। আল্লাহ আকবার ধ্বনিতে ভরে ওঠে আকাশ। আকদ সম্পন্ন হওয়ার পর যখন নিধি আর শাওন পাশাপাশি বসেছিল, তখন নিধির বান্ধবীরা তাদের ঘিরে ধরে দুষ্টুমি শুরু করে। কিরা নিধি, সেই রাগী গুন্ডি মেয়ে আজ একদম শান্ত নববধূ রূপে বসে আছে, বিশ্বাস হচ্ছে না রে। আর দুলাভাইয়ের চোখ তো সরছেই না ভাবির দিক থেকে। ইকস বলে কথা। তোরা থাম তো, যা খুশি বলিস না। তোমরা ওকে আর লজ্জা দিও না তো, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। নিধির এক চাচাতো বোন এগিয়ে এসে শাওনের কানে ফিসফিস করে, দুলো ভাই, ভাবিকে সামনে রাখবেন কিন্তু, আগে তো যা তা কাণ্ড করতো। এখন সব দায়িত্ব আমার, ইনশাল্লাহ। এরপর নিধির আব্বা ও আম্মা এগিয়ে এসে তাদের দোয়া করেন। মা বাবারা আল্লাহ তোমাদের সুখে রাখুন, তোমরা একে অপরের পাশে থেকো সব সময়, আমাদের সব ভালোবাসা আর দোয়া তোমাদের সাথেই রইল। আমার ডান পিঠে মেয়েটা আজ অন্যের ঘর আলো করতে যাচ্ছে, সাবধানে থেকো মা। আর বাবা শাওন, তুমি আমার মেয়ের খেয়াল রেখো। আপনারা কোনো চিন্তা করবেন না আম্মা, নিধি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমানত, আমি সবসময় ওর পাশে থাকবো এবং ওর খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর শাওনের আব্বা ও আম্মা তাদের দোয়া করেন। বাবা মা আল্লাহ তোমাদের জীবন বাবা মা আল্লাহ তোমাদের জীবন সুন্দর করুন। তোমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকো এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকো। রিধিমা, তুমি আমাদের ঘরে এসেছো, এটা আমাদের জন্য রহমত। আমরা তোমাকে আমাদের মেয়ের মতোই দেখব ইনশাল্লাহ। সকলের দোয়া আর ভালোবাসায় ভরে ওঠে নিধি আর শাওনের নতুন জীবন। তাদের ভালোবাসার যাত্রা, যা ভার্সিটির এক সামান্য ধাক্কা থেকে শুরু হয়েছিল, আজ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। রাগী গুন্ডি মেয়েটি অবশেষে খুঁজে পেল তার জীবনসঙ্গীকে, আর তাদের বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় হবে। এই আশাই সকলের মনে। নবদম্পতি একে অপরের হাত ধরে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর বোঝাপড়ার এক সুন্দর সংসার আল্লাহর রহমতে অপেক্ষা করছে তাদের জন্য। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নিধি আর শাওনের বাসর রাত। দিনের আলো নিভে যাওয়ার পর নবদম্পতি প্রবেশ করে তাদের ফুলসজ্জার সজ্জিত কক্ষে। গোলাপ আর জুঁই ফুলের মিষ্টি সুবাসে ভরে আসছে চারপাশ। মৃদু আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। নিধি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, শাওনের দিকে তাকাতে যেন সাহস পাচ্ছে না। শাওন ধীরে ধীরে এগিয়ে আসে নিধির কাছে, আলতো করে তার ঘোমটা তুলে ধরে।
নিধির মুখ লজ্জায় লাল হয়ে ওঠে, চোখের পাতা সামান্য কাঁপে। শাওনের চোখে গভীর ভালোবাসা আর মুগ্ধতা। অবশেষে তোমাকে আমার পাশে পেলাম নিধি। বিশ্বাস করো, এই মুহূর্তটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমিও। শাওন আলতো করে নিধির হাত ধরে তাকে বিছানার দিকে নিয়ে যায়। তারা দুজন পাশাপাশি বসে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, তবে সেই নীরবতা ভালোবাসার গভীরতায় পূর্ণ। শাওন নিধির চিবুক ধরে উঁচু করে। তুমি জানো, প্রথম যেদিন তোমাকে রাগী মেজাজে দেখেছিলাম, তখন ভাবিনি আমার জীবন এভাবে বদলে যাবে। তোমার ভেতরের সরলতা আর ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি। আর তোমার শান্ত স্বভাব আর আমার প্রতি তোমার ধৈর্য আমার জেদি মনকে শান্ত করেছে। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই সত্যিকারের ভালোবাসার মানে বুঝতাম না। নিধি শাওনের হাত ধরে। শাওন তার এক হাত দিয়ে নিধির মুখ আলতো করে ছুঁয়ে দেয়। তাদের চোখ আবার মিলিত হয়, আর সেই দৃষ্টি বিনিময় যেন হাজারো না বলা কথা বলে যায়। ধীরে ধীরে শাওন নিধির কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দেয়। আজ থেকে আমরা দুজন এক জীবনের অংশীদার। সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছু আমরা একসাথে ভাগ করে নিব। আমি তোমাকে কথা দিচ্ছি, সবসময় তোমার পাশে থাকবো, তোমার খেয়াল রাখবো। আমিও তোমাকে কথা দিচ্ছি শাওন, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। নিধি শাওনের বুকে মাথা রেখে কথাটি বলে। শাওন নিধিকে আরো কাছে টেনে নেয়। আজকে আমার ইচ্ছেটা পূর্ণতা পেয়েছে। আজকে আমি তোমাকে মন খুলে আদর করব। তোমাকে কি কেউ বারণ করেছে? শুরু করছো না কেন? কথাটি বলতেই দেরি হলো না শাওনের নিধির উপরে ঝাঁপিয়ে পড়তে। নিধি চোখ বন্ধ করে তার জুনিয়র স্বামীর আদর অনুভব করছিল। তখনই শাওন নিধির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে শাওন মেন কাজ শুরু করে। নিধি ব্যথায় আওয়াজ করবে, তখনই শাওন নিধির ঠোঁট দখল করে নেয়। নিধি শক্ত করে বিছানায় চাদর ধরে রেখেছে। ব্যাস দর্শক, আমি আর বলতে পারবো না। আমার বুঝি লজ্জা করে না? আর আপনারাও তো কম লুচু না যে আরেকজনের বাসরাত দেখছেন। বাসরাত দেখার এত ইচ্ছে থাকলে একটা বিয়ে করে নিন। তো এবার আমরা হ্যাপি এন্ডিংটা শুনে আসি, চলুন। তাদের বাহু ডোরে আবদ্ধ হয় দুটি হৃদয়, যারা দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক হয়েছে। রাতের নীরবতা ভেঙে তাদের গভীর ভালোবাসার উষ্ণ শ্বাস আর হৃদস্পন্দনের মৃদু শব্দ ভেসে আসে। ফুলসজ্জার রাতের মায়াবী পরিবেশে তাদের ভালোবাসার নতুন যাত্রা শুরু হয়, এক অনন্তকালের প্রতিশ্রুতি নিয়ে। সময়ের স্রোতে নিধি আর শাওনের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। নিধির রাগী স্বভাব ধীরে ধীরে শান্ত হয়। ভালোবাসার পরশে তার ভেতরের কোমল মন আরও বিকশিত হয়। শাওনের ধৈর্য আর ভালোবাসায় নিধি খুঁজে পায় তার জীবনে নতুন অর্থ। তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে, সুখে দুঃখে সবসময় পাশে থাকে। তাদের ভালোবাসার গল্প ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এক সময়ে রাগী গণ্ডি মেয়ে নিধি আজ সকলের কাছে ভালোবাসার প্রতিচ্ছবি। তাদের সম্পর্কের গভীরতা প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। ভিন্ন স্বভাবের দুটি মানুষও একে অপরের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনতে পারে, যদি সেখানে থাকে বিশ্বাস, বোঝাপড়া আর আনকন্ডিশনাল ভালোবাসা। তাদের জীবনে আসে নতুন অতিথি, তাদের ভালোবাসার প্রতীক, ছোট্ট একটি পুত্র সন্তান। নিধি আর শাওনের সংসার আরও আলোয় ভরে ওঠে। তারা তাদের সন্তানকে ভালোবাসার আলোয় বড় করে তোলে, যেখানে রাগ বা জেদের কোনো স্থান নেই। এই গল্পের শিক্ষা এটাই যে বাহ্যিক রুক্ষতা বা ভিন্ন স্বভাবের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক গভীর ভালোবাসা। প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে চেনার এবং ধৈর্যের সাথে তাকে লালন করার। ভালোবাসার শক্তি এতটাই অসীম যে তা যে কোনো কঠিন হৃদয়কে জয় করতে পারে এবং দুটি ভিন্ন মেরুর মানুষকে এক সুন্দর বন্ধনে আবদ্ধ করতে পারে। নিধি আর শাওনের গল্প সেই অমোঘ সত্যেরই প্রতিধ্বনি। তারা প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সবসময় হ্যাপি এন্ডিংই নিয়ে আসে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত।